প্রিয় দর্শক, মহান মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিস্তারের নিয়মিত চলচ্চিত্র বিষয়ক আয়োজন বীক্ষণ ও বাহাসের ৩২তম পর্ব। আমরা জানি আজ বাদে কাল ২রা মে হচ্ছে আমাদের আধুনিক বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের জনক ও অন্যতম প্রধান প্রাণ পুরুষ সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীর মাহেন্দ্র মুহূর্ত। সেই উপলক্ষে আমরা আমাদের আজকের পর্বটিকে একটি বিশেষ পর্ব হিসেবে উপস্থাপিত করছি এবং সেই লক্ষ্যে তারুণ্যের চোখে সত্যজিৎ শীর্ষক একটি ব্যতিক্রমী ওয়েবিনারের আয়োজন করেছি। ব্যতিক্রমী বলছি এই অর্থে যে আমরা সচরাচর এই ধরনের বিশেষ বিশেষ দিনগুলোতে মঞ্চ আলো করে বসে থাকতে দেখি প্রবীণ প্রজন্মের অভিজ্ঞতায় প্রাজ্ঞ এবং প্রায়শই বহু পরিচিত চেনা জানা মানুষজনদেরকে। আমরা এই বহুচর্চিত ধারা থেকে একটু বিরতি নিয়ে খানিকটা নতুনত্ব সঞ্চার করতে চাইছি আমাদের এই অনুষ্ঠানটিতে। তুলনামূলকভাবে নতুনতর প্রজন্মের প্রতিনিধি কয়েকজন মানুষকে আমাদের ওয়েবিনারের আলোচক হিসেবে আমন্ত্রণ জানানোর মাধ্যমে। এর পেছনে আরো একটি বিবেচনাও সক্রিয় ছিল, সেটি হচ্ছে যে আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্মের মানুষজন খুব সঙ্গত কারণেই তাদের মধ্যে এক ধরনের সত্যজিৎ বিষয়ে রয়েছে অন্ধ আনুগত্য, এক ধরনের মোহ, এক ধরনের মুগ্ধতা ও উচ্ছ্বাস, যার প্রতিফলন তাদের মূল্যায়নের মধ্যেও আসে। আমরা চেয়েছিলাম নতুন সময়ের প্রতিনিধি, নতুন বাস্তবতা, নতুন বিশ্ব ব্যবস্থার অংশভাগ কয়েকজন মানুষের এক ধরনের নির্মোহ ও নৈর্ব্যক্তিক মূল্যায়ন পেতে সত্যজিৎ রায় সম্পর্কে। তাকে তারা তাদের জীবনে কিভাবে পেয়েছেন, কিভাবে গ্রহণ করেছেন, কিভাবে তাকে পাঠ করেন, কিভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণের ভেতর দিয়ে তাকে প্রাসঙ্গিক করে তোলেন তাদের যার যার জীবনে, ভাবনায় ও চিন্তায়। তেমনি চারজন অতিথি আজকে আমাদের মাঝখানে রয়েছেন। আমি শুরুতেই তাদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে রাখছি। তাদের মধ্যে একজন রয়েছেন ডক্টর নাদির জোনায়েদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক, পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক লেখক ও গবেষক। রয়েছেন বেলায়েত হোসেন মামুন। তিনিও চলচ্চিত্র সমালোচক, লেখক, চলচ্চিত্র নির্মাতা, তবে তার আরো বড় পরিচয় তিনি হচ্ছেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন অক্লান্ত কর্মী ও খুব দক্ষ ও সক্রিয় সংগঠক। আছেন আমার শহরই চট্টগ্রামেরই ছেলে আলমগীর কবির। যিনি একজন চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্র কর্মী, নিজে চলচ্চিত্র নির্মাণেও হাত পাকিয়েছেন, পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও সুখ্যাতি কুড়িয়েছেন অতি সম্প্রতি আলফা চলচ্চিত্রে। এরপর একেবারে আমাদের নতুনতর প্রজন্মের প্রতিনিধি জুয়ে রিজা মৌ, যিনি প্রাতিষ্ঠানিকভাবেই চলচ্চিত্রের বিষয়ে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি নিজে চলচ্চিত্র নির্মাণ করেন, নিজের একটি চলচ্চিত্র বিষয়ক সংগঠন রয়েছে যেটি তিনি পরিচালনা করে থাকেন নিষ্ঠার সঙ্গে, পাশাপাশি তিনি লেখালেখিতেও সিদ্ধহস্ত। তো আজ এই চারজন মানুষের কাছ থেকে আমরা মূলত সত্যজিতের মূল্যায়ন, সত্যজিতের পাঠ এবং সত্যজিৎ বিষয়ে তাদের অনুভূতি শুনবো। তবে তার আগে অনুষ্ঠানটি সম্পর্কে আমি ছোট্ট করে বলিনি, এটির কাঠামো সম্পর্কে। শুরুতেই আমরা একে একে এই চারজন আলোচকের কাছ থেকে 10 থেকে 15 মিনিট করে তাদের সত্যজিৎ মূল্যায়ন শুনবো। তারপর আমরা ছোট্ট করে একটা মুক্ত আলোচনার আয়োজন করতে চাইছি। আমাদের জুমে যারা যোগ দিয়েছেন বা যোগ দেবেন, লাইভে যারা দেখছেন, তারা যদি কোনো প্রশ্ন, কোনো মন্তব্য, কোনো অনুভূতি বা নিজের মতো করে কিছু একটা বলতে যান সত্যজিৎকে নিয়ে, আমরা সেটি সাদরে আমন্ত্রণ জানাবো। সবশেষে মুক্ত আলোচনার পরে যদি এই আলোচনার প্রেক্ষাপটে বা তাদের কোনো প্রশ্ন বা মন্তব্যের প্রেক্ষাপটে বা সহ আলোচকদের কোনো আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের আমন্ত্রিত আলোচকরা কিছু বলতে চান, যার যার মতো করেই তাদের যদি নতুন করে কিছু বলার থাকে তারা সেটা বলবেন, এবং সবশেষে তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো তাদের একটি উপসংহার মন্তব্যের ভেতর দিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানতে। এই হলো আমাদের কাঠামো। আশা করি সবাই প্রস্তুত। আমরা তাহলে মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের
ওয়েবিনারের প্রথম আলোচক ডক্টর নাদির জোনায়েদ। আমি তাকে আমন্ত্রণ জানাবো এক্ষুনি তার বক্তব্য রাখার জন্য, তবে তার আগে তার সম্পর্কে আরেকটু পরিচয় আমি দিয়ে রাখতে চাই। আগেই বলেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক অধ্যাপক। সেখানেই তিনি পড়াশোনা করেছেন, ওই বিভাগ থেকে তিনি সনদ নিয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর। এরপর তিনি যুক্তরাজ্যের কিংস কলেজ থেকে চলচ্চিত্র বিভাগে চলচ্চিত্র অধ্যয়নে তিনি তার মাস্টার্সটুকু করেন। ফিরে এসে তিনি চলে যান আবার অস্ট্রেলিয়ায়, সেখানকার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়েই তার পিএইচডি করেন, এবং পিএইচডি সন্দর্ভটির বিষয় ছিল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক চলচ্চিত্র। তিনি চলচ্চিত্র নিয়ে লেখালেখি করেন এবং এই পর্যন্ত তার 4টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর বাইরে বাংলাদেশের দৈনিক এবং সাময়িক পত্রিকাগুলোতে তিনি নিয়মিত বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করে থাকেন। নাদির জোনায়েদ, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি আমাদের আজকের আন্তর্জাল মঞ্চ। অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার একটি সূচনা শুনলাম এবং আরো ভালো একটি অনুষ্ঠান হবে আমি সেই আশাই করছি। আমার বক্তব্য শুরু করার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আয়োজকদের, যে যারা আজ এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। সত্যজিৎ রায়, আমার মনে হয় যে আজ আলোচনার যে জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা তার জন্য আলোচনা করছি, কিন্তু তিনি এতটা প্রাসঙ্গিক এবং এতটা প্রয়োজনীয়, তাকে নিয়ে কিন্তু আরো নিয়মিত আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি, যেটা হয়তো আমি দেখি না আমাদের সোসাইটিতে। হয়তো খুব যেটা বলা হয়েছে কিছুক্ষণ আগে, যেটা বলা হলো যে হয়তো একটি পার্টিকুলার জেনারেশন সত্যজিৎ রায়কে নিয়ে যতটা উচ্ছ্বসিত বা যতটা ওয়াকিবহাল সত্যজিৎ রায়ের কাজ সম্পর্কে, হয়তো তরুণদের ভেতরে সেই আগ্রহটা বা সেই যে ধারণাটি সেটিকে দেখছি না। এর কারণটা হয়েছে সত্যজিৎ চর্চাটা কমে গেছে, যেটা আরো হওয়া উচিত ছিল সেটা কমে গেছে। কিন্তু আমি মনে করি জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা হচ্ছে, বেশ অনেক জায়গায় আলোচনা হচ্ছে, আমাদের সংবাদপত্রগুলোতে আমি দেখেছি বিশেষ লেখা প্রকাশিত হয়েছে। আমি শুধু আশা করতে চাই যে এর মধ্য দিয়েই আমাদের জন্য একটা রিনিউড ইন্টারেস্ট চলে আসে সত্যজিৎ রায়ের ব্যাপারে এবং আলোচনার জন্য আরো বাড়ে, কারণ এর মধ্য দিয়ে শুধু আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের চিন্তাশীলতা, আমাদের চিন্তারিদ্ধতা সত্যজিৎ চর্চার মধ্য দিয়ে কিন্তু বাড়বে, শুধুই বাড়বে। আমাদের কোনো দিক দিয়ে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই, শুধুমাত্র আমরা সমৃদ্ধ হব। সত্যজিৎ দর্শন এবং সত্যজিতের যে বিপ্লব, আমি বলবো তার যে বৈপ্লবিক মানসিকতা, এই বিষয়গুলো আমাদের খুব বেশি জানা প্রয়োজন বলে আমি মনে করছি। তো কাজেই আমার আন্তরিক ধন্যবাদ আয়োজকদের, যারা আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমি বেশি সময় পাচ্ছি না, শুরুতে 10-15 মিনিট, এবং যেটা বলবো যে 10-15 মিনিটে আসলে সত্যজিৎ সম্পর্কে যতটা যা কিছু বলতে চাই তার জন্য খুবই অল্প সময়, অনেক কিছু বলা হবে না। কাজে আমি ঠিক সত্যজিৎ কেন প্রাসঙ্গিক এবং আমাদের কি জানা প্রয়োজন সত্যজিৎ থেকে, ওই দিকটায় আমার 10-15 মিনিট আলোচনাটা আমি ওই দিকটাতেই মূলত জোর দেব। এখন সত্যজিৎ রায়ের কাছ থেকে আসলে আমরা কি শিখতে পারছি? সত্যজিৎ শুধু একজন চলচ্চিত্রকার তা না, তিনি একজন সাহিত্যিক, তিনি একজন মিউজিক কম্পোজার, তিনি একজন অসাধারণ আর্টিস্ট, একজন টোটালি প্রকৃত অর্থে একজন রেনেসাঁ ম্যান। সত্যজিৎ তার পিতামহ সম্পর্কে বলেছিলেন, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কে বলেছিলেন যে তার পিতামহ একজন রেনেসাঁ ম্যান, কিন্তু সত্যজিৎ হয়তো তার পিতামহকে ছাড়িয়ে গেছেন এই ভার্সিটিলিটি দিক থেকে, তার যে বহুমুখী গুণ সেদিক থেকে হয়তো সত্যজিৎ তার পিতামহ বা তার পিতাকে অতিক্রম করে গেছেন। তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করি, আমি বলবো যে আজকে এখানে আমি তারুণ্যকে নিয়ে আলোচনা, তারুণ্যের বক্তব্য, তাদের ধারণা শোনার জন্য আজকে মূলত এই আয়োজন। আমি মনে করি যে তরুণদের একটা বিষয় মাথায় রাখা উচিত প্রথম দিকে, যেমন বাংলাদেশের চলচ্চিত্র যারা তৈরি করছেন, তরুণ নির্মাতা যারা বাডিং ফিল্ম মেকার্স, অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স, এবং যাদের খুব একটা প্রমিস আছে, প্রমিস দেখিয়ে দেখাতে পেরেছেন, প্রমিসিং ফিল্ম মেকার্স, তাদের একটা বিষয়ে মাথায় রাখা খুব জরুরি। সেটা হচ্ছে যে 1920-এর দশক থেকে 1950-এর দশক পর্যন্ত, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৈরি হলো 55 সালে, 20-এর দশক থেকে 50-এর দশকে 3টা দশক। এই 3 দশকে সারা বিশ্বে আমরা কি দেখেছি? আমরা দেখেছি হলিউডে চার্লি চ্যাপলিন, আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নে জিগার বেরতভ, দেন সার্গে আইজেনস্টাইন, আমরা দেখেছি যে আমেরিকা হলিউডে আরো উইলিয়াম ওয়াইলার, দেন জন হাস্টন, দেন অরসন ওয়েলস, তারা কাজ করছে। এবং ফ্রান্সে জন রেনোয়ার, ইতালিতে রবার্টো রসেলিনি, দেন ভিত্তোরিও ডি সিকা, লুচিনো ভিসকন্তি, এই যে নামগুলো বললাম,
এদের প্রত্যেকেই তারা ছবি বানিয়েছেন 20-এর দশক থেকে 50 দশক পর্যন্ত, and many of those films were hailed as masterpieces, cinematic masterpieces. কেন সেটা হয়েছিল? বিকজ তারা কিন্তু চলচ্চিত্রকে they considered cinema not only as a tool of entertainment, কিন্তু সেটাকে কিন্তু তারা তৈরি করেছিলেন যে as a medium for self expression or creative expression। এই ব্যাপারটা কিন্তু চলে এসেছিল। অর্থাৎ চলচ্চিত্রকে তারা কিন্তু চিন্তা করেছেন আর্ট ফর্ম হিসেবে। এবং তারপরে আমরা দেখলাম যে ফ্রান্সে সেই যে লে পলিটিক দে অতুর, সেই যে ট্রুফো এবং গাইয়ে দু সিনেমার যে চিত্র সমালোচকরা, চলচ্চিত্র সমালোচক, তারা যে চিন্তা করলেন যে অতুর থিওরি একজন ফিল্ম মেকারকে চিন্তা করা হলো অথর হিসেবে। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে চলচ্চিত্র চলে আসলো আর্ট ফর্ম, একেবারে আর্ট ফর্ম হিসেবে চলচ্চিত্রকে চিন্তা করা হচ্ছে। আর্ট ফর্মের ব্যাপারটা কি? একটা সাহিত্য বা চিত্রকলা বা সঙ্গীত আর্ট ফর্ম, অর্থাৎ যা আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে হালকা বিনোদন দিচ্ছে না, তা আমাদের চিন্তার ভেতরে আমরা কি করে গভীরভাবে চিন্তা করতে পারি সেই বিষয়টা, আমাদের জীবন নিয়ে, আমাদের জীবনের যে কমপ্লেক্সিটি তা চিন্তা করা। চলচ্চিত্রকে আমরা যদি শুধুমাত্র বানিয়ে ফেলি যে ইট ইজ ইকুয়েটেড উইথ আ মানি মেকিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ সেরকম চলচ্চিত্র আছে, কমার্শিয়াল ফিল্মস আছে, সেটাকে উই আর নট ডিসমিসিং কমার্শিয়াল ফিল্মস, কিন্তু একথা মনে করার কিন্তু কোনো প্রয়োজন নেই যে সব ছবিতেই কমার্শিয়াল এলিমেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আর আর্ট ফর্ম হচ্ছে না। আমি যদি কমার্সটাকে মুখ্য করে ফেলি তাহলে তো আমাকে কম্প্রোমাইজ করতে হবে বাজারের যে ডিমান্ডস তার সঙ্গে, আদারওয়াইজ আমি তো দর্শকের কাছে যদি পৌঁছতে না পারি, দর্শকের রুচি অনুযায়ী কাজ করতে না পারি, তাহলে ব্যবসা সফল হবে না। কাজে ওই চিন্তা মাথায় থাকলে আমার ছবি ফর্মুলা আবদ্ধ হয়ে যাচ্ছে, ফর্মুলাবদ্ধ হয়ে যাচ্ছে। এখন অরসন ওয়েলস যখন সিটিজেন কেন বানিয়েছিলেন বা ডিসিকা যখন বাইসাইকেল থিমস বানিয়েছিলেন, তখন তিনি নিশ্চয়ই দর্শকের কথা চিন্তা করে বানান, দর্শকেরা গ্রহণ করবে কি করবে না তা চিন্তা করে, বিকজ দোজ আর র্যাডিক্যাল ওয়ার্কস, রেভলিউশনারি ওয়ার্ক। তো এই যে ব্যাপারটি 20-এর দশক থেকে 50-এর দশক, তখন ভারতীয় সিনেমার কি অবস্থা ছিল? ভারতীয় সিনেমা ওই আটকে আছে গণ্ডির ভেতরে, সেই হ্যাপি এন্ডিং, সেই গান, সেই যে একটা খুব আর্টিফিশিয়াল ইমোশন, সেই যে একটা খুব সেন্টিমেন্টাল স্লাশ, এই বিষয়গুলো চলছে ভারতীয় সিনেমা। সারা বিশ্ব যে চলে গেছে কোথায়, ভারতীয় ফিল্ম মেকারদের সেই আইডিয়া গুলো নেই। প্রমথেশ বড়ুয়া কাজ করেছিলেন বাইরে বিখ্যাত ফিল্ম মেকারদের সাথে, কিন্তু ভারতে এসে কিন্তু উনি সেই বিষয়গুলোকে অ্যাপ্লাই করেননি। কেন করেননি সেটা হয়তো তিনি বলতে পারবেন, কিন্তু হয়তো মার্কেটের প্রচন্ড একটা প্রেশার, ওভারওয়েলমিং প্রেশার অফ দ্য মার্কেট, সে কারণে হতে পারে। কিন্তু এই বিষয়গুলো দেখলাম যে তখন এই যে একটা রেভলিউশনারি একটা অ্যাটিটিউড, এই যে একটা আর্ট ফর্ম হিসেবে চলচ্চিত্রকে চিন্তা করার ব্যাপারটি, আমাদের সবকিছু এগিয়ে গেছে। আমাদের সাহিত্য অত্যন্ত উঁচু মানের সাহিত্য, সঙ্গীত অত্যন্ত উঁচু মানের সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক হোক আর অন্য ধরনের ঘরানার মিউজিক হোক, অত্যন্ত উঁচু মানের সঙ্গীত, কিন্তু চলচ্চিত্র পিছিয়ে আছে। চলচ্চিত্র এই আটকে আছে গণ্ডিবদ্ধ, আর্টিফিশিয়াল এবং একেবারে বাস্তবতার সাথে কোনো মিল নেই এমন একটি অবস্থানে চলচ্চিত্র আটকে আছে। এই জায়গা থেকে চলচ্চিত্রকে নতুন একটা, সম্পূর্ণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ দাঁড় করানো, যে ল্যাঙ্গুয়েজের সাথে সারা ওয়ার্ল্ডের ল্যাঙ্গুয়েজ মিললে ভারতীয় ল্যাঙ্গুয়েজ, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ হয়তো বলা যেতে পারে, এবং তার সঙ্গে পরিচালকের সেলফ এক্সপ্রেশন, এই কাজগুলো করা সহজ ছিল না। বাট রে টুক দ্যাট রিস্ক ইন 1955 যখন পথের পাঁচালী আসলো। এর আগে আমরা জানি, আপনারা সবাই জানেন, রিপিট করবো না, যে পথের পাঁচালী তৈরি করার জন্য সত্যজিৎ রায়কে কতটা কষ্ট করতে হয়েছে। ওয়াইফের অর্নামেন্ট বন্ধক রাখা থেকে শুরু করে নিজের সাধের রেকর্ডস এবং বই বিক্রি করে তার মধ্য থেকে কতটা কষ্ট করে তাকে টাকা জোগাড় করে শুটিং চালাতে হয়েছে। ওই রিস্কটা, ওটাই ইন্ডিকেট করে একজন মানুষের শৈল্পিক যে মানুষ, শৈল্পিক সচেতনতা এবং ক্রিটিক্যাল কনসিয়াসনেস এবং আর্ট ফর্মের প্রতি একটা অনেস্টি, ইন্টেগ্রিটি, যে আই এম অ্যান আর্টিস্ট, আই উইল ওয়ার্ক ফর অ্যান আর্ট ফর্ম। আমি কোন রকম কমার্শিয়াল মোটিভেশন থেকে কাজ করছি না, আমার শিল্পের প্রতি আমার যে এক ধরনের দায়বদ্ধতা, দায়িত্ব, তা থেকে আমি কাজ করছি। সত্যজিৎ কি পারতেন না? সত্যজিৎকে বহু প্রযোজক বলেছেন যে আপনি এটা দিচ্ছেন না কেন, গান কোথায় বা এই ডায়লগটা নেই কেন? সত্যজিৎ কি পারতেন না কম্প্রোমাইজ করতে? যখন থেকে বারবার বাদ দিয়ে দেওয়া হচ্ছে, রিফিউজ করা হচ্ছে, যে এই বুড়িকে দেখতে কে আসবে, ইন্দ্র ঠাকুরের কথা বলা হচ্ছে, চুনিবালা দেবীর কথা, যে এই বুড়িকে দেখতে কে আসবে, গান নাই কেন, রোমান্স নাই কেন? সত্যজিৎ তো হতাশ হয়ে তার তো কম্প্রোমাইজ করে ফেলতে পারতেন, যেটা আমরা দেখেছি আমাদের দেশে অনেক পরিচালকের কাজে আমরা দেখেছি, তারা কিন্তু কম্প্রোমাইজ করেছেন। তারা খুব একটা করেননি বলে তাদের ফিল্মকে আমরা তবুও গুরুত্ব দিই, কিন্তু তারা টোটালি আমাদের বাংলাদেশের যে বড় পরিচালকদের কথা, তারা কিছু না কিছু ক্ষেত্রে লাইট হার্টেড এলিমেন্টস, এবং কেউ কেউ স্বীকারও করেছে, আলমগীর কবির বলেছেন, আলমগীর কবির, যে আমি লাইট হার্টেড এলিমেন্টস যুক্ত করতে বাধ্য হয়েছি, কিন্তু সত্যজিৎ বাধ্য হলেও কিন্তু যুক্ত করেননি। এই কারণে আমি বলবো যে হি ওয়াজ রেভলিউশনারি, একেবারে র্যাডিক্যাল আর্টিস্ট যাকে বলে, সেটা মৃণাল সেন,
ঋত্বিক ঘটক 52 সালে নাগরিক করেছিলেন, কিন্তু সিনেমাটিক ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি হয়তো আরো বেশি ফোকাসড, আরো বেশি কনসিয়াস অ্যাটেম্প্ট ছিল। রে কাইন্ড অফ ডিপ্লয়েড very consciously and deliberately deployed artistic and complicated cinematic means। তার জন্য একটা টার্গেটই ছিল, একটা লক্ষ্যই ছিল যে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজকে তিনি সম্পূর্ণ আলাদা করে তুলবেন। যার কারণে পথের পাঁচালী হয়তো নাগরিকটাকে আমরা বলি যে ক্রিটিক্যালি যদি চিন্তা করি সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হয়তো পথের পাঁচালী একটু এগিয়ে রাখা যায় নাগরিকের, কিন্তু নাগরিক আগে মুক্তি পেয়েছে, আগে তৈরি হয়েছিল, কিন্তু যদি মুক্তি রিলিজটা হয়নি। তার কারণে আমরা দেখতে পাই যে আমরা ধরি যে পথের পাঁচালী যে রেভলিউশনাইজ দ্য ফিল্ম প্র্যাকটিসেস ইন ইন্ডিয়া, যে ভারতীয় ছবিতেও যে বাস্তবতা এবং সম্পূর্ণ যে অর্থে বলা যেতে পারে যে সত্যিকার অর্থে চলচ্চিত্রের যে মূল যে ব্যাপারটি, যে শুধুমাত্র কন্টেন্ট না, ফর্ম, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিভাবে আমি আমার ইমেজ দিয়ে অর্থ তৈরি করছি। আমরা সাহিত্য যদি ভাষা ভালো না হয় কবিতা হবে, যদি ভাষা ভালো না হয় উপন্যাস ছোট গল্প হবে, তাহলে আমরা কি করে আশা করতে পারি যে আমি গদবাঁধা ক্যামেরা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, গদবাঁধা কিছু অ্যাঙ্গেল, গদবাঁধা কিছু সিনেমাটিক ডিভাইস, ওই নাচ গান, ওই হ্যাপি এন্ডিং, ওই নায়ক, ওই ভিলেন, তা রাখবো, এই সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ রাখবো, আর দর্শককে আকর্ষণ করার মতো ওই স্টেরিওটাইপ, হ্যাকনিড, ক্লিশেড এলিমেন্টস রাখবো, আর আমার ছবির ভাষা খুব সুন্দর হয়ে যাবে, কি করে সেটা আশা করতে পারি? কিন্তু ফিল্মের মূল কথা যে when a film it will go against the grain, it will become unconventional both on the levels of form and content, then we can consider it as a good film. আমি কোনো একটা দিককে অবহেলা করে, সাবজেক্ট ম্যাটার বা ফর্ম, কোন একটা দিককে অবহেলা করলে আমার ছবি কিন্তু পূর্ণাঙ্গভাবে সুন্দর হবে। তো যেটা আমাদের মাথায় রাখা উচিত, সত্যজিৎ রায় সেই জিনিসটাই বাংলাদেশের, আমাদের ভারতীয় বাংলা চলচ্চিত্রে এবং বলা যেতে পারে যে ভারতীয় চলচ্চিত্র, এবং আমাদের খুব গর্ব করার মতো ব্যাপার যে বাংলা সত্যজিৎ রায়ের কারণে বাংলা চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র সারা বিশ্বে পরিচিত হচ্ছে। এবং যেই প্রডিউসাররা বলেছিলেন যে আপনার এই ছবি চলবে না, আপনার এই ছবিতে কে দেখতে আসবে, সেই ছবি কিন্তু কোথায় চলেছে? মোমা, মিউজিয়াম অফ মডার্ন আর্ট। সেখানে when the international debut, the world premiere of পথের পাঁচালী was held in MoMA, তখন সেই অ্যাফ্লুয়েন্ট আমেরিকান অডিয়েন্স তারা কিন্তু মুগ্ধ হয়েছে, অভিভূত হয়েছে এই বাংলার গ্রামের এক দরিদ্র পরিবারের হতাশার, যন্ত্রণার, মনোযন্ত্রণার কাহিনী দেখে। বিকজ সত্যজিৎ রায় কিন্তু একটা ইউনিভার্সাল ইমোশনস, ইউনিভার্সাল ফিলিংস সেটাকে স্পর্শ করতে পেরেছিল, যেটা সবার ভেতরে আছে, যেটা সবার মধ্যেই যে ফিলিংটা সেটাকে অ্যারাউজ করতে পেরেছিল, ওই ইমোশনটা। এটা করার জন্য যেটা প্রয়োজন হয় যে একজন আর্টিস্টিক একটা অ্যাপ্রোচ, যার মধ্য দিয়ে সেটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ ক্রস করে যায়, তখন সারা যে কোনো যে জায়গার মানুষই দেখুক না কেন তার সাথে সেটাকে রিলেট করা কঠিন হয়। তো সেই মোমাতে সেটা খুবই একটা বলা যেতে পারে যে অত্যন্ত পজিটিভ রিয়াকশন ছিল মোমাতে। এরপরে আরো আমরা জানি যে নিউ ইয়র্কের যে ফিফথ অ্যাভিনিউ প্লে হাউস, সেই সিনেমা হলে এর আগে ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগরি, রবার্ট ভাইনার বিখ্যাত ছবি, বিখ্যাত জার্মান ছবি, সেই ছবির রেকর্ড ছিল ওই সিনেমা মুভি থিয়েটারে, যে দীর্ঘ সময় ধরে চলা। পথের পাঁচালী সেই রেকর্ডটা ভেঙে দেয়, সে ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগরির মতো ক্লাসিক ছবির রেকর্ডটা ভেঙে দিয়ে টানা 36 সপ্তাহ ধরে নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউ প্লে হাউসে চলে পথের পাঁচালী। এবং এই ছবি কি আমাদের প্রযোজকরা বলেছিলেন এই ছবি চলবে না, কেউ দেখবে না। ভারতে তো কলকাতার বক্স অফিস সাকসেস হয়। তো এবং কান ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট এবং চুনিবালা দেবী, যার কথা বলা হয়েছিল যে ওনাকে কি দেখতে কি আসবে, সেই চুনিবালা দেবী একটা স্পেশাল অ্যাওয়ার্ড পায় ফিলিপিন্স একটা কোন একটা ফেস্টিভ্যাল থেকে। এই যে ব্যাপারগুলো আমি বলবো যে আমাদের শেখা উচিত, আমাদের ইয়াং পরিচালকদের, আমাদের যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ, তাদের এই বিষয়গুলো শেখা উচিত। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না বাংলাদেশে। ভারতেও আমি দেখতে পাচ্ছি যে এখন অবহেলিত অনেকাংশেই আমার কাছে মনে হচ্ছে, যদিও আমাদের থেকে বেশি চর্চাটা আছে, কিন্তু বাংলাদেশে কেন যেন আমি যখন আমার ক্লাসের ছেলে মেয়েদের সাথে কথা বলি, when I talk to the young students in my classes, গত 10-15 বছর ধরে আমি দেখছি তাদের আগ্রহটা নেই, কিন্তু খুব কম। এবং আমি সেকেন্ড ইয়ার যদি বলে দিই যে সত্যজিৎ এই ছবিগুলো দেখা খুব জরুরি, দেখবে, কেন দেখা দরকার, আমি দেখি যে মাস্টার্স আবার ওদের জিজ্ঞেস করলে তারা সেটা দেখেনি। এটা কিন্তু আমি তো জোর করে ওদের আগ্রহটা তৈরি করতে পারবো না, আগ্রহ জোর করে তৈরি করা জিনিস। এটা হচ্ছে একটা কালচারাল অ্যাটমসফিয়ার, কালচারাল অ্যাম্বিয়েন্স, একটা ফ্যামিলি গাইডেন্সের মধ্য দিয়ে বা মিডিয়া, গণমাধ্যমের যে চর্চা, গণমাধ্যমের যে একটা এমফাসিস, তার মধ্য দিয়ে কিন্তু মানুষের মানসিকতা, বিহেভিয়ার, অ্যাটিটিউড তৈরি হয়। আমাদের প্রশ্ন করা উচিত যে আমাদের গণমাধ্যম কি দায়িত্ব পালন করছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কি দায়িত্ব পালন করছে, আমরা কেন এই বিষয়গুলোর
গ্রহণ করার মতো, এমব্রেস করার মতো এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে পারি। এবং কি জন্য আমরা, এবং এর রেজাল্টটা কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের সত্যজিৎ রায়ের কথা বলতে যে আসলে আমি বলেছি যে কেন উনি প্রাসঙ্গিক কাল নিয়ে আলোচনা করবো, ওনার লাইফ নিয়ে আলোচনা তো আমরা অনেক করেছি, আমরা সবাই জানি, সেটাকে আমি রিটারেট করবো না সেই বিষয়, কিন্তু ক্রিটিক্যালি আমি বিষয়টা দেখতে চাই। আমি বাংলাদেশের ছবির দিকে যদি তাকাই যে আজকে সত্যজিৎ চর্চা, মৃণাল চর্চা, ঋত্বিক চর্চা, এই যে বিষয়গুলো কমে গেছে, বা আল্লামী কবির চর্চা বা তারেক মাসুদ চর্চা বা জহির রায়হান চর্চা যে কমে গেছে, বা সারা ওয়ার্ল্ড সিনেমা, আমি যখন ছোট ছিলাম, when I was a young boy, আমি বলছি 80 দশকের কথা, 80 দশকের শেষ দিকে, তখন কিন্তু মানে এভরি মান্থ, প্রতি মাসেই কিন্তু আমাদের এখানে কিন্তু বিভিন্ন ফিল্ম সোসাইটি তারা কিন্তু এই মুভি স্ক্রিনিং এর আয়োজন করতেন। কোনো মাসে রাশিয়ান ছবি, কোনো মাসে ফ্রেঞ্চ ছবি, কোনো মাসে স্প্যানিশ সিনেমা হতো। কিন্তু এখন কিন্তু ইউটিউব আছে, অনেক বেশি সুযোগ আছে, কিন্তু ওই আগ্রহটা তৈরি করার চেষ্টাটা কিন্তু নাই। এবং এর রেজাল্ট আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফিল্মে এখনো কিন্তু filmic language, cinematic language, innovative cinematic language, the use of complicated cinematic devices, তা কিন্তু এখনো অনেক কম, নেই বললেই চলে। যে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ কে শুধুমাত্র সাবজেক্ট ম্যাটার হোয়াটএভার ইট ইজ, সাবজেক্ট যত গুরুত্বপূর্ণ হোক, কিন্তু সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ যদি আমার ইনোভেটিভ না হয়, সেটা যদি অভিনব না হয়, সেটা যদি আকর্ষণীয় না হয়, চিন্তাশীল না হয়, তাহলে কিন্তু আমার ফিল্মের যে সত্যিকার অর্থে যে মিনিং তৈরি করার ব্যাপারটি, ফিল্ম দেখে কিন্তু সেই মিনিংটা তৈরি হবে, সেটা কিন্তু আমরা মিস করে যাবো অপরচুনিটিটা। এবং সেক্ষেত্রে the films will fail to make an impression, যেটা আসল যারা বোদ্ধা সমঝদার তাদের কাছে যে কিন্তু সেটা একটা ইমপ্রেশন তৈরি করতে যে পারবেন। এবং আমাদের ফিল্মে যে আজকে আমি দেখি যে থার্ড ওয়ার্ল্ডের অনেক, ফর্মার থার্ড ওয়ার্ল্ডের অনেক দেশেরই কিন্তু ফিল্ম অনেক উঁচুতে চলে গেছে। আমরা যদি ব্রাজিলের কথা বলি, বা আর্জেন্টিনার কথা বলি, বা ইরানের কথা বলি, অথবা সেনেগালের কথা বলি, বা মরিতানিয়ার কথা বলি, বিভিন্ন দেশে কিন্তু ফিল্ম মেকাররা কাজটা চলে গেছে। কিন্তু আমাদের ফিল্ম কিন্তু গত, আমি বলবো যে অনেক বছর হয়ে গেছে, আমাদের ফিল্ম কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা ইমপ্রেশন তৈরি করা, সিনেমাটিক একটা ক্রিয়েটিভ ইমাজিনেটিভ সিনেমাটোগ্রাফি এবং ইমাজিনেটিভ সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপার দিয়ে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটা খুবই আকর্ষণীয় এবং সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার মতো, যেটা ঋত্বিক করেছিলেন। ঋত্বিকের কাজ, প্রতিটা বিষয়, প্রতিটা শট, বা সত্যজিতের কথা তো বলছি, প্রতিটা শটই যেন হচ্ছে একেবারে সিগনিফিকেন্ট, প্রতিটা শটই যেন চিন্তাশীলতার স্বাক্ষর রাখছে। ওই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছি না, খুবই সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটা অবহেলিত। এর মূল ব্যাপারটি হচ্ছে যে আমরা সত্যজিৎ থেকে শিখছি না। আমরা সেই যে গুরুত্বপূর্ণ, কবি শামসুর রহমান বলেছিলেন সেলুলয়েডের মহান কবি, সত্যজিৎ রায়কে বলেছিলেন সেই সেলুলয়েডের মহান কবি খুবই যেন অপঠিত থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করে আশা করতে পারি যে এই বিষয়গুলো যদি আমাদেরকে ইনফ্লুয়েন্স না করে, আমি যদি ইনফ্লুয়েন্স না পাই, যেমন সত্যজিৎ রায়, হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই জঁ রেনোয়া। তিনি বলেছেন যে রেনোয়া আমাকে ইনফ্লুয়েন্স করেছে, রেনোয়ার যে ছবিগুলো। এবং সবচেয়ে বড় অভিঘাত, উনি বলেছেন অভিঘাত, ইট গোল্ড হিম, ইউজ দ্য ওয়ার্ড গোল্ড, ইট গোল্ড হিম। সেটা কোন ছবি? দ্যাট ওয়াজ ভিক্টোরিয়া ডিসেকাস বাইসাইকেল থিভস। তিনি যখন ইংল্যান্ডে ছিলেন, তখন সেখানে তিনি একদিন ওই সিনেমা হল কার্জন সিনেমা, সেটা মেফেয়ারে কার্জন সিনেমা লন্ডনে, সেখানে তিনি যখন বাইসাইকেল থিভস দেখেন, তিনি বলেন যে মনের উপর সত্যিকারের যে অভিঘাত সেটা ফিল করলাম বাইসাইকেল থিভস দেখে। এবং উনি প্রুফ পেয়ে গেলেন যে আমি যেভাবে ছবি করতে চাই এভাবে ছবি তৈরি করা সম্ভব। কে বলেছে যে আমাকে প্রফেশনাল অ্যাক্টর দিতে হবে? কে বলেছে যে আমি রাস্তায় শুট করতে পারবো না? কে বলেছে যে আমাকে মেকআপ দিয়ে ছবি শুট করতে হবে? কে বলেছে আমার দামি ক্যামেরা লাগবে, আমাকে টেকনোলজি, ভালো টেকনোলজি লাগবে? ডিসেকা তো ছবিটা তৈরি করেছিলেন ফেলে দেওয়া ইউজড যে ফিল্ম স্টক, সেটাকে আবার রিইউজ করে ছবিটা বাইসাইকেল থিভস তৈরি করেছিলেন। যদি আইডিয়াস থাকে, যদি অ্যাস্থেটিক ভ্যালু থাকে, যদি আর্টিস্টিক ইনোভেশন থাকে, তাহলে তো টেকনোলজি কোনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না। যেটা সত্যজিতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি মিচেল ক্যামেরা, ভারী ক্যামেরা দিয়ে কাজ করেছেন, কত কষ্ট করে। সুব্রত মিত্র ফর দ্য ফার্স্ট টাইম, তার যে সিনেমাটোগ্রাফার, ফর দ্য ফার্স্ট টাইম হি টাচ দ্য ক্যামেরা, মুভি ক্যামেরা। এই সুব্রত মিত্রকে অসাধারণ সিনেমাটোগ্রাফি করেননি? সেই মমাতে বলা হচ্ছে আর ট্রায়াম্প অফ ইমাজিনেটিভ ফটোগ্রাফি। কি করে ইমাজিনেশনটা আসলো? উইদাউট ইমাজিনেশন এটা তো সম্ভব না। ওই ইমাজিনেশনটা দরকার। তো আমার এটাই বক্তব্য। আমি আরো অনেকের কথা শুনবো, ইয়াংরা আছে, ইয়াংদের কথা, আমি ইয়াং পরিচালক এখানে আছে, অভিনেতারা আছে, আমি শুনতে চাই তারা কি ভাবছে। আমি ব্যাপারটা কিভাবে দেখি, পরে আমি আরো কথা বলবো হয়তো। আমার কাছে ব্যাপারটি এরকম, সত্যজিৎ একজন রেভলিউশনার। সত্যজিৎ রায় আমাদের সামনে অনেক বড় একটি জগৎ খুলে দিয়ে গেছে। সেই জগৎ থেকে আমাদের ঐশ্বর্য গ্রহণ করা উচিত এবং আমাদের নিজেকে সমৃদ্ধ করা সেই আলোকময় ঐশ্বর্যগুলোকে। গতকাল আমি লেখা লিখেছিলাম, ওই লেখার মধ্যে
এই নামটা দিয়েছিলাম যে সত্যজিতের সৃষ্টি আলোকময় ঐশ্বর্য। এই ঐশ্বর্যটা কিন্তু কোন এই সম্পত্তি, এই সম্পদ একটা আলো ছড়াচ্ছে, আমার চিন্তাকে ডেভেলপ করছে। পথের পাঁচালী এখনো কেন যখন দেখি কেন মনে হয় নতুন, কি জন্য? বিকজ ইট ইজ টাইমলেস। আমি যদি বারবার দেখছি ইন্দির ঠাকুরের পড়ে যাওয়ার যে দৃশ্যটি বা সেই দার্শানের শব্দ যখন হরিহরকে সর্বজয়া খবরটি দেয় দুর্গার পেছনে, বা শ্রীনিবাস মরার পেছনে যে যাচ্ছে, সেই ছোট ছোট বাচ্চা কুকুরটা পেছনে যাচ্ছে, বা সেই যে পদ্ম পাতার উপরে ফড়িংয়ের ওড়াউড়ি বৃষ্টি, এই যে দৃশ্যগুলো, এগুলো তো এখনো নতুন। এত বছর পর 55 সাল আর 2021 সাল এখন নতুন, বিকজ ইট ইজ টাইমলেস। এবং একইভাবে নতুন হীরক রাজার দেশে একইভাবে নতুন আগন্তক, একইভাবে নতুন নায়ক বা অরণ্যে দিন রাত্রি বা প্রতিদ্বন্দ্বী বা সীমাবদ্ধ বা জনঅরণ্য। কারণ এই বিষয়গুলো তিনি তো আর্ট, একটা আর্টিস্টিক ইনোভেশন এবং সোশ্যাল কনসিয়াসনেস দুটোই একসঙ্গে টার্গেট করেছি, যে দিকটা হয়তো আমরা চিন্তা করতে পারছি না। কিন্তু আমাদের চর্চা বাড়ানো দরকার, সত্যজিৎ রায়ের চর্চা আরো গভীরভাবে সেই ঐশ্বর্যকে গ্রহণ করার চেষ্টাটা আমাদের করা উচিত। দায়িত্বটা আমাদের, পাশাপাশি সমাজের। আমি এখানে আপাতত থামছি, আরো বাকিটা শুনি। অনেক 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 ধন্যবাদ। একটা চমৎকার সূত্রপাত হয়ে গেল আমাদের আলোচনার। আমরা নিশ্চয়ই পরে আবার ফিরে আসবো, আপনি আবারও নিশ্চয়ই সময় পাবেন, এবং আমাদের দর্শকরা যদি চায় হয়তো আমরা অনুষ্ঠানের দৈর্ঘ্য আরো কিঞ্চিত প্রলম্বিত করতে পারবো, সেটা সমস্যা নয়। তবে আমি এবার আমাদের দ্বিতীয় বক্তার কাছে যেতে চাই, বেলায়েত হোসেন মামুন। এর কথা শুরুতে আমি সংক্ষেপে বলেছিলাম, এখন আমি আরেকটু বিশদে তাকে পরিচয় করিয়ে দিতে চাই। বেলায়েত হোসেন মামুন আক্ষরিক অর্থে একজন চলচ্চিত্রের তরুণ তুর্কি। সে দুহাতে কাজ করে এবং চলচ্চিত্র সংসদ আন্দোলন, চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র বিষয়ক দাবি দাওয়া উত্থাপন, চলচ্চিত্র নিয়ে নিরন্তর লেখালেখি, তিনি কি করেন না। তিনি নিজে চলচ্চিত্র নির্মাতাও, তিনি দুটো ছবিও তৈরি করেছেন প্রামাণ্যচিত্র পোশাক শিল্পের শ্রমিকদেরকে নিয়ে এবং আমাদের একজন পথিকৃৎ চলচ্চিত্র নির্মাতা বাদুর রহমানকে নিয়ে। তিনি প্রচুর লিখেন এবং তার ইতিমধ্যে গোটা 4 বইও প্রকাশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রের সঙ্গে বোঝাপড়া, চলচ্চিত্র পাঠ, স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার, সিনেয়াস্টের ডায়েরি। এই স্বাধীন চলচ্চিত্র আন্দোলন এটিও তার মানব সংজাত একটি কর্মকাণ্ড, তিনি শুরু করেছেন সম্প্রতি, এবং তিনি সারা বাংলাদেশ ব্যাপী গড়ে তুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র বর্ষদ নামক একটি সংগঠন। তিনি এছাড়া শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা নামে একটি উৎসবেরও তিনি স্বপ্নদ্রষ্টা এবং তিনি তার পরিচালক। ফলে বহু গুণে গুণান্বিত এবং বহু কাজের অভিজ্ঞতা সম্পন্ন আলোচক আমাদের আজকে বেলায়েত হোসেন মামুন, যিনি একাধারে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক এবং তার নিজের পরিচালনাও একটি চলচ্চিত্র সংসদ রয়েছে, মুভিয়ানা চলচ্চিত্র সংসদেরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। আজকে আমরা মামুনকে পেয়ে খুবই আনন্দিত। আমরা আশা করছি তার কাছ থেকে তার নিজের মূল্যায়ন তো পাবোই, পাশাপাশি তরুণ প্রজন্ম, চলচ্চিত্র সংসদ কর্মীরা কিভাবে সত্যজিৎ রায়কে দেখেন সে বিষয়ে তিনি আমাদের সামনে আলোকপাত করবেন। বেলায়েত হোসেন মামুন। ধন্যবাদ আলম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে এত সুন্দর করে এবং এত বিশদ ভাবে আপনি পরিচয় তুলে ধরেছেন যে মানে আলোচকদের আলোচনার মানে এটাকে বলে যে ভয় পাইয়ে দেয়া। আমি একজন ক্ষুদ্র চলচ্চিত্র কর্মী, খুব স্বল্প পরিসরে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করি। স্বল্প পরিসরে কারণ আমরা যা করি সেটাই করি ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কাজ, নিজেদের অর্থায়নে নিজেদের মতো করে কাজ করি। এবং এই কাজ করার পরিসর যেহেতু আমাদের আর্থিক সক্ষমতা এবং আমাদের সামাজিক শক্তি তুলনামূলকভাবে সীমিত, এবং আমাদের যেহেতু আমরা সাংস্কৃতিক কর্মী, ফলে আমাদের রাজনৈতিক ক্ষমতাও আসলে সেভাবে নেই। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক অঙ্গনের যারা সত্যিকারের সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদের সে অর্থে কোনো ক্ষমতায়ন হয়নি, ফলে রাজনৈতিক ক্ষমতাও সে অর্থে আমাদের নেই। ফলে আমরা যে কাজ করি, আমরা যদিও ঢাকা শহরে বসে আমার অধিকাংশ কাজ করা হয় এবং ঢাকা আমার নিজের শহরও, মানে আমি এখানেই জন্মেছি, তারপরেও আমি বলবো যে আমাদের কাজকর্ম বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে এক ধরনের প্রান্তিক কাজ। এবং এই আমি নিজেকে এখন বর্তমানে 2021 সালে বাংলাদেশের যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা, তাতে আমার নিজেকে মনে হয় যে
চলচ্চিত্র চর্চার কাজটি হচ্ছে বাংলাদেশে একটি বিলুপ্ত প্রায় কাজ। মানে এই কাজটি বাংলাদেশের যে সামাজিক পরিসর সেখান থেকে ধীরে ধীরে এটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা কিছু মানুষ এইটিকে ধরে রাখার চেষ্টা করছি বিভিন্ন ভাবে, বিভিন্ন জন, যেমন কেউ লিখছেন, কেউ গবেষণা করছেন, কেউ হয়তো চলচ্চিত্রের যে বোধ সেটি মানুষের মধ্যে, তরুণদের মধ্যে আরো বেশি বিস্তার করার চেষ্টা করছেন। তো এই সামগ্রিক কাজের মধ্যে আমরা আজকে যে আয়োজনটিতে কথা বলতে এখানে সমবেত হয়েছি, সে আয়োজনটি একেবারে যথার্থ মানুষের জন্য আয়োজন, এবং এই মানুষটি আমাদের এই বিলুপ্ত প্রায় তৎপরতার এক ধরনের উপমহাদেশের প্রণেতা, এবং উপমহাদেশে যে চলচ্চিত্র চর্চার যে একটা আন্দোলন, চলচ্চিত্র সংসদ আন্দোলন, এইটি আসলে সত্যজিৎ রায় এক ধরনের শুরু করেছেন। এবং সেটি শুধু শুরু করেননি, তিনি আজীবন এই চর্চার মধ্যে, এই আন্দোলনের মধ্যে নিজেকে যুক্ত রেখেছেন। ফলে আমাদেরকে যদি এই উপমহাদেশে কাউকে চলচ্চিত্র চর্চার আন্দোলনের জন্য সর্বোচ্চ শিরোপা দিতে হয়, সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ স্থানটি দিতে হয়, সেটি অবশ্যই সত্যজিৎ রায়। এখন সত্যজিৎ রায় এত সাকসেসফুল মানুষ, সফল মানুষ, এত গুণী, এত বিস্ময়কর। সত্যজিৎ হচ্ছেন রবীন্দ্রনাথের পরে বাঙালির জীবনের সবচেয়ে বিস্ময়কর প্রতিভাধর মানুষ। যে কাজটি করেছেন, যা কিছু করেছেন, সেখানেই তিনি অনেক মণিমাণিক্যকে জন্ম দিয়েছেন। এবং তার যে কোনো একটি ক্ষেত্র নিয়ে যদি আলোচনা করতে আমরা বসি, তাহলে সেটি দিন গড়িয়ে যাবে। সে আলোচনায় আমরা কতদূর এগুতে পারবো সে নিয়ে আমার সন্দেহ আছে। আমার নিজের জন্য আমি সত্যজিৎ রায় আমার কাছে বিস্ময়কর প্রতিভা। আমি সত্যজিৎ রায়কে বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করি, কারণ আমি সত্যজিৎ রায়ের উত্তরসূরি, চলচ্চিত্র সংসদ আন্দোলনের চর্চার জায়গায়। আমরা সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্রের ভাষা, সেই ভাষার যে পারফেকশন, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে একটি ছবিও সত্যজিৎ রায়ের সেই পারফেকশনে আজ পর্যন্ত নির্মিত হয়নি। এটি একটি দুঃখজনক ব্যাপার, কোনো সন্দেহ নেই। এবং এটি স্বীকার করতে লজ্জাও নেই আমাদের, বিব্রত হওয়ারও আমি কারণ দেখি না। কারণ এই ব্যর্থতাটা স্বীকার করলে আমরা এর কারণ অনুসন্ধান করবার আগ্রহ বোধ করব, এবং সেখান থেকেই হয়তো আমাদের বিকাশের পর্বটি শুরু হবে, আমি এমনটাই মনে করি। কিন্তু সংকট হলো আমাদের এত ইগো, আমাদের এত মানসিকভাবে আমরা এত বেশি অনেক কিছু হয়ে গেছি। আসলে আমরা ভাবি যে আমরা অনেক কিছু হয়ে গেছি, আমরা অনেক বেশি কিছু অ্যাচিভ করে ফেলেছি, এবং এ কারণে আমরা নিজেদের যে অক্ষমতাগুলো, নিজেদের যে সীমাবদ্ধতাগুলো, সেগুলোর শেকড় অনুসন্ধান করবার অভিপ্রায় আমাদের মধ্যে সেই অর্থে নেই। এবং কেউ যদি আমাদের দেখিয়ে দেয় যে আমাদের এই জায়গাগুলোতে অনেক দুর্বলতা আছে, তাহলে সাথে সাথে তার সাথে আমাদের যোগাযোগ বন্ধ। যদি সোশ্যাল মিডিয়াতে থাকে, আমরা ফেসবুকে তাকে ব্লক করে দিই, এবং আমরা ফোনে চেষ্টা করি যে তার সাথে যেন আর কখনো যোগাযোগ না হয়, ফোন নাম্বারটা ডিলিট করে। তো এটি আমাদের চলমান জীবনের আমরা এগুলো করে চলেছি আসলে। তো এরকম একটি অবস্থায় সত্যজিৎ রায় শতবর্ষে পদার্পণ করেছেন, বা শতবর্ষ উদযাপন করছি আজকে আমরা। শতবর্ষ একটি মানুষের বয়স হয়েছে। উনি প্রায় 30 বছর আগে, 29 বছর আগে প্রয়াত হয়েছেন, এবং তার জীবনের সবচেয়ে বড় মাস্টারপিস গুলো তিনি নির্মাণ করেছেন তারও বহু আগে, প্রায় 70 বছর আমরা যদি বলি। আর 55 সালে যেহেতু পথের পাঁচালী মুক্তি পেয়েছে, ফলে আমরা বলতেই পারি প্রায় 70 বছরের কাছাকাছি। তো কেন ভারতবর্ষে আজও আরেকটি পথের পাঁচালী হয়নি? আমি বলছি না একই রকম হওয়ার, আমি বলছি এরকম পারফেকশন, এরকম মানবিক
এরকম বিশাল, এরকম যে কোনো একটি ফ্রেমকে ধরে আমরা 2 ঘন্টা আলাপ করতে পারি, এরকম আরেকটি ছবি হয়। তো হয়নি কেন? হয়নি কারণ এই জায়গাটিতে আমি সেনেকা ভাই আলোচনার সাথে যোগ করতে চাই যে আমাদের যে আমাদের উপমহাদেশের যারা চলচ্চিত্র নির্মাণে এসেছেন, আমি ঋত্বিক, সত্য এবং মৃণালকে বাদ দিয়ে চিন্তা করছি, কারণ ঋত্বিক এবং মৃণাল এরা একই সময় বেড়ে উঠছেন যখন সত্যজিৎ রায় বেড়ে উঠছেন, এবং যে কারণে তাদের চলচ্চিত্রের একটা আলাদা টোন পাওয়া যায়, এবং সেই টোনে তাদের যে নিজস্ব টোন, সেই টোনে তাদের নিজস্ব এক ধরনের পারফেকশন আছে। সেটি আলাদা আলাদা ভাবে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের আলাদা পারফেকশন আছে, যেটি কিন্তু তার পরের নির্মাতাদেরকে সেভাবে আমরা দেখি না। এর কারণটা আমরা যদি খুঁজি তাহলে দেখবো যে তাদের বিকাশের যে পর্ব, সেই পর্বের যে পরিচর্যা, তাদের নিজেদের যে পরিচর্যা, নিজেদের কাজ নিয়ে, নিজেদের যেই মানে চলচ্চিত্র নিয়ে তাদের যে কাজ, সে কাজের আসবার আগে তাদের যে নিজেদের তৈরি করবার যে চেষ্টাটা, সমাজকে বুঝবার জন্য তাদের যে লড়াই, দেশের যে সংস্কৃতির মানুষজন নিয়ে তারা কাজ করবেন সেই সংস্কৃতিকে বোঝার জন্য যে লড়াই, তাদের একটা বিশ্বের সম্পর্কে মানে তাদের সমকালে যে পৃথিবী, সেই পৃথিবী সম্পর্কে তাদের যে ধারণা, খুবই স্পষ্ট ধারণা, পৃথিবীর তার আগের 2000-3000 বছরের যে জ্ঞান কাণ্ড, সেই জ্ঞানের যে জগৎ, সেই জগতের সাথে তাদের যে বোঝাপড়া, এই সবকিছু মিলে একজন সত্যজিৎ রায় পথের পাঁচালী নির্মাণ করেছেন। এটি তার প্রথম ছবি, এবং এই ছবিটি নির্মাণ করতে তার প্রায় 4 বছর সময় লেগেছে, বা 3.5 বছরের মতো। এবং এই 3.5 বছরে তিনি অনেকবার আটকে গেছেন, পিছিয়ে গেছেন, বিভিন্ন ধরনের ফিল্ম স্টক ব্যবহার করতে বাধ্য হয়েছেন, শুটিং করতে গিয়ে প্রাকৃতিক কারণে শুটিং বিপর্যয় হয়েছে, ফিরে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা যখন ছবিটা দেখি, আমরা ছবিটা দেখতে গিয়ে কোনো কিছুর ছাপ দেখতে পাই না। আমরা দেখি যে এটি একটি এমন একটি ছবি যেন এটির পর্যাপ্ত বাজেট ছিল এবং এটি একটানা শুটিং করে সুন্দর করে নিয়ে এসেছেন, এরকম মনে হয়। কেন মনে হয়? কারণ সত্যজিৎ রায় ওই পারফেকশনটা জানতেন। এটি ওনার প্রথম ছবি, কিন্তু উনি চলচ্চিত্রে নতুন মানুষ ছিলেন না। তার আগে 1948 সালে উনি লিখছেন হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্মস। আপনি এই আর্টিকেলটা পড়লে, যেটি আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস বইটিতে আছে, এই আর্টিকেলটি পড়লে আপনি বুঝবেন যে এটি পথের পাঁচালী নির্মাণের বা পথের পাঁচালী মুক্তির 7 বছর আগে লেখা তার একটা প্রবন্ধ। তো এই প্রবন্ধে তিনি পুরো ভারতীয় চলচ্চিত্র, সেই সময়ের যে ভারতীয় চলচ্চিত্রের সে তার ভেতরকার যে সংকট, তার কন্টেন্টের দিক থেকে যে সংকট, তার সৃজনশীলতার যে সংকট, তার ভাষাগত দুর্বলতার যে জায়গাগুলো, সেগুলো ধরে ধরে তিনি কথা বলছেন। এবং আমরা জানি, যেটি আমি প্রথমে আলোচনার শুরুতে বললাম, তিনি উপমহাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের এক ধরনের মানে পুরোধা ব্যক্তিত্ব। তিনি ক্যালকাটা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা। আসলে উদ্যোক্তাদের প্রধান উদ্যোক্তা ছিলেন দুজন, একজন হচ্ছেন অপর্ণা সেনের বাবা চিদানন্দ দাশগুপ্ত, এবং দ্বিতীয় জন হচ্ছেন সত্যজিৎ রায়। এরা দুজন হচ্ছেন মূল উদ্যোক্তা। এবং 1948 সালে তারা কলকাতা চলচ্চিত্র সংসদ বা ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1963 সালে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার নেতৃত্ব দেন সত্যজিৎ রায়, এবং 63 সাল থেকে 1992 সাল পর্যন্ত, সত্যজিৎ রায় মারা যাওয়ার আগ পর্যন্ত, তিনি কিন্তু ফেডারেশনের সভাপতি, একমাত্র সভাপতি। মানে ফেডারেশন যেদিন গঠিত হচ্ছে সেই দিন থেকে, মানে 1963 সাল থেকে 92 সাল পর্যন্ত ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ার সভাপতি সত্যজিৎ রায়। এবং এই যে দায়িত্ব তার, এই দায়িত্ব কিন্তু তিনি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। কেমন করে? আমি তার একটি উদাহরণ দেই। আপনারা জানেন যে বাংলাদেশের যে চলচ্চিত্র বিষয়ক যে আইনগুলো, সেগুলো ভারতের আইনগুলো সেম, একই ধরনের আইন, বিশেষ করে ব্রিটিশ আইনগুলো যেগুলো। এবং এই আইনের যে আমাদের যে মানে ব্রিটিশ আইনের যে আমরা যে উত্তরসূরি পাকিস্তান পর্ব, সেখানে পাকিস্তান আমলে 1963 সালে একটি আইন তৈরি হয়, যেটি আইয়ুব খান যে আইনটি তৈরি করেন।
সেই আইনটির চেয়ে মানে ভারতীয় আইন একটু বেটার আমাদের চেয়ে, কারণ আমরা পাকিস্তানে আমাদের খারাপ আইন তৈরি হয়েছে, ভারতে বেটার আইন তৈরি হয়েছে, কারণ ওখানে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল। তো ভারতের সেন্সর বোর্ডে যে সেন্সর বোর্ড, সেই সেন্সর বোর্ডে চলচ্চিত্র সংসদের যদি কোনো ছবি দেখানো হয়, তা আপনারা জানেন যে এই ছবিগুলো সেন্সর করতে হয়, ফিল্ম সোসাইটির ছবিগুলো। তো সত্যজিৎ রায়, ইন্দিরা গান্ধী যখন তথ্যমন্ত্রী ভারতের, কংগ্রেস সরকার ক্ষমতায়, তো তখন সত্যজিৎ রায় ইন্দিরা গান্ধীর সাথে একটি ফেডারেটিভ বডির একটি মিটিং করেন এবং তিনি বলেন যে ফিল্ম সোসাইটির ছবিগুলো দেখানোর জন্য কোনো রেস্ট্রিকশন থাকা উচিত না। তো সেটি ভারতীয় বিদ্যমান আইনে সেটি এরকম একটা প্রভিশন করা সম্ভব ছিল না, যে কারণে ভারতীয় সেন্সর বোর্ড, ফিল্ম সেন্সর বোর্ড একটি ছোট্ট কমিটি করে, 1 সদস্য বিশিষ্ট কমিটি, যে যখন কোনো চলচ্চিত্র সংসদের ছবি নিয়ে আপত্তি উঠবে, যেই ছবিটি ভারতে দেখানো যাবে না, এটি নুডিটি, সেক্সুয়ালিটি বা ভায়োলেন্স, এটা সেটা বা অনেক অন্যরকম জিনিসপত্র আছে, যেগুলো নিয়ে যদি আপত্তি আসে, তাহলে সেটি ফিল্ম সেন্সর বোর্ডে 1 সদস্য বিশিষ্ট একটি কমিটি এই ছবিটি দেখবে এবং এই ছবিটি ব্যাপারে এই 1 সদস্য বিশিষ্ট কমিটির ওই সদস্য যা বলবেন তাই প্রযোজ্য হবে। তো 1963 সাল থেকে 92 সাল পর্যন্ত ভারতের ফিল্ম সেন্সর বোর্ডের ওই 1 সদস্য বিশিষ্ট কমিটির একজন সদস্য সত্যজিৎ রায়। এবং আশ্চর্য হবেন শুনলে যে 63 সাল থেকে 92 সাল পর্যন্ত ভারত একটি বিশাল দেশ, মানে ভারতে এই মুহূর্তে ক্রিয়াশীল আছে প্রায় 3000 ফিল্ম সোসাইটি। আপনি চিন্তা করতে পারেন এই মুহূর্তে, মানে আজকে 3000 ফিল্ম সোসাইটি সারা ভারতে ক্রিয়াশীল আছে। এবং এই এত ফিল্ম সোসাইটি কার্যক্রম তখন তো আরো বেশি ছিল, এখন তো একটু কমছে, মানে সারা পৃথিবীতে ফিল্ম সোসাইটি একটু কমছে, ভারতেও একটু কমছে। তো আমি বলছি যে প্রচুর অভিযোগ আসতো এবং এই ছবিগুলো দেখতে হতো সত্যজিৎ রায়কে। এবং তিনি 1963 থেকে 1992 সাল পর্যন্ত কখনো কোনো ছবি আটকানোর একটা অভিমত দেননি। সবচেয়ে মানে ভয়াবহ সব সিনেমা এসছে যেগুলো মানে স্বাভাবিকভাবে আমাদের জনসাধারণের মধ্যে দেখানো ইম্পসিবল, সেই সব ছবিও তিনি সত্যজিৎ বলেছেন যে এই ছবি ফিল্ম সোসাইটির কর্মীরা দেখতে পারে, এটি কোনো সমস্যা নয়। তা আমি বলছি যে সত্যজিৎ রায় যখন চলচ্চিত্র নির্মাণে এসছেন 52 সালে, যখন তিনি পথের পাঁচালী নির্মাণে হাত দিচ্ছেন, যখন শুরু করছেন, তার আগে সত্যজিৎ রায় তার সিনেমার তার যে সাংস্কৃতিক বোধের জায়গা সেটি তৈরি করেছেন এবং সেই তৈরির জায়গাটি এত পরিপক্ক ছিল যে তার প্রথম সিনেমা দেখলে মনে হয় না যে এটি তার প্রথম সিনেমা, বরং তার প্রথম সিনেমা এবং তার শেষ সিনেমার মধ্যে চলচ্চিত্রিক ভাষার পার্থক্য আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই। ঠিক আছে, তা আমি মানে আমার ছোট্ট মানে যেহেতু একটা লম্বা পরিসর ধরে আলোচনা করবার সুযোগ নেই, তাই আমি বলছি যে সত্যজিৎ রায়কে নিয়ে আমার নিজের একজন চলচ্চিত্র সংসদ কর্মী হিসেবে অথবা আমি একজন চলচ্চিত্র অনুরাগী হিসেবে আমার যেটা বোধ সেটি হচ্ছে সত্যজিৎ রায় বিস্ময়কর। এবং বিস্ময়করের সাথে সাথে তার একটি বিষয় হচ্ছে সত্যজিৎ রায় একজন সম্পূর্ণ মানুষ, একটি সামাজিক মানুষ, এবং তিনি শুধু নিজের চলচ্চিত্রের পারফেকশনের জন্য তিনি লড়াই করেননি, তিনি সারা ভারতের চলচ্চিত্র চর্চার একটি পরিবেশ তৈরি করেছেন। সেইটি তৈরি করতে তিনি মানে ভারতের যে রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে, তাদের সাথে যে ফাইট করেছেন, যে টেবিলে বসে আলোচনা করেছেন, সেখানে চলচ্চিত্র চর্চা এবং চলচ্চিত্র চিন্তার জায়গায় কোথাও এতটুকু ছাড় দেন। এবং আপনি আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে যে আমরা এখানে একটু মনে হয় গুটিয়ে নিতে হবে আর কি, এই পর্বে আলোচনা শেষ করে দাও বাক্যটা বলে। আচ্ছা, আমি এখানে আরেকটি তথ্য দেই, সেটি হচ্ছে আপনার নন্দনের প্রতিষ্ঠার গল্প তো আপনারা সবাই জানেন। তো নন্দনে আজকে আপনারা জানেন যে ফিল্ম সোসাইটি গুলো একটি বিশেষ সুবিধা পায় ভারত, কলকাতার বা পশ্চিম বাংলার ফিল্ম সোসাইটি গুলো, এবং কলকাতার বা পশ্চিম বাংলার যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্বাধীন ছবি বা এক ধরনের অল্টারনেটিভ সিনেমা বা এক ধরনের মানে অন্য ধরনের সিনেমা, এই ধরনের ছবিগুলো নন্দনে একটা হল আছে নন্দনে, যে হলটি সেন্সরের আওতামুক্ত। এটি 120-150 সিটের একটি অডিটোরিয়াম এবং সেটি
খুবই স্বল্প ভাড়ায় ফিল্ম সোসাইটি গুলো ব্যবহার করতে পারে, খুবই স্বল্প, মানে এটি 500-600 রুপি, এবং সেই হলটিতে কোনো ছবির যদি প্রিমিয়ার করতে হয় তাহলে সেটি কোনো সেন্সরের ভারতীয় সেন্সর বোর্ডের কোনো অনুমতির দরকার হয় না, ওটি প্রিভিউ হল বলে ওটি ব্যবহার করা হয়। এবং এই যে নন্দনে যে এই ধরনের একটি কাঠামো থাকতে হবে সিনেমার এই জিনিসগুলো কিন্তু সত্যজিৎ রায় মানে ইনিশিয়েট করেছেন, ডায়ালগে গেছেন। আমি বলছি যে সত্যজিৎ রায় শুধু ফিল্ম মেকার নন, শুধু চলচ্চিত্রকার নন, তিনি চলচ্চিত্র চর্চার, চলচ্চিত্র চিন্তার সবচেয়ে উজ্জ্বল মানুষ এই উপমহাদেশে। অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু সংযোজন করি যে এই নন্দনের যে নাম সেটিও সত্যজিৎ রায়ের দেয় এবং তার যে লোগোটি, নকশাটি, সেটিও তার নিজেরই করা আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী আলোচকের কাছে যেতে চাই। আমার মনে হয় একটু লৈঙ্গিক ভারসাম্য আনারও প্রয়োজন পড়েছে, তাই আমি এবার আমন্ত্রণ জানাবো আমাদের একমাত্র নারী অংশগ্রহণকারী জুয়েরিজা মৌকে। মৌ আগেই বলেছি তার প্রাতিষ্ঠানিক পড়াশোনাই হয়েছে চলচ্চিত্র নিয়ে, আমাদের বাংলাদেশের যে সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সেখানকার সে একজন স্নাতক। এরপর সে নিজে ছবি বানিয়েছে একটি, সেটি বেশ প্রশংসিত হয়েছে, ভয়, দ্য ফিয়ার অফ সাইলেন্স। এটি দিল্লি এবং কাশ্মীরে প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। তিনি নিজে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেন টংঘর টকিজ নামে, নিজে এবং তার সতীর্থ, তরুণ সতীর্থ চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে কাজ করেন এবং এই করোনা কালেও তিনি বেশ কিছু ছবি তৈরি করেছেন এই প্রতিষ্ঠানের আওতায়, এবং সেগুলো পৃথিবীর অনেকগুলো উৎসবে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি জুয়েরিজা একজন লেখক, তাসেরা বুকমার্ক নামে তার একটি কবিতার বই রয়েছে। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জুয়েরিজা মৌকে তার উপস্থাপনার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আজকে নির্মাতা, লেখক, শিল্পী সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিস্তার সিনে ক্লাব যে আয়োজন করেছে তার জন্য বিস্তারকে সাধুবাদ জানাই। আর এছাড়া আলোচকদের এবং যারা যারা উপস্থিত আছেন সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত নির্মাতা সত্যজিৎ রায়কে নিয়েই আজকে কথা বলবো, কিন্তু আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে সত্যজিৎ রায়কে কিভাবে চিনেছি, কিভাবে সত্যজিৎ রায়ের সাথে আমার পরিচয় ঘটলো ব্যক্তি জীবনে, সেটা আমি একটু বলে নিতে চাই। প্রথমে সত্যজিৎ রায়কে প্রথম আমার জানাটা কিন্তু চলচ্চিত্র নির্মাতা হিসেবে নয়। প্রথম আমি সত্যজিৎ রায়কে চিনেছি তার ছোট গল্পের মধ্য দিয়ে এবং ফেলুদা গোয়েন্দা কাহিনীর মধ্য দিয়ে। এবং আমার এখনো মনে আছে যে ফেলুদা গোয়েন্দা কাহিনী যখন আমি কিনতাম, আমার কাছে কিন্তু সমগ্র ছিল না ফেলুদা গোয়েন্দা কাহিনীর, প্রতিটা পর্ব ফেলুদা সিরিজের আমার কাছে ছিল বইয়ের সংগ্রহ, এবং বাবার সাথে গিয়ে আমি কিনে নিয়ে আসতাম। এবং আমি যদি বলি যে প্রচ্ছদ এবং অলংকরণ, বইয়ের প্রচ্ছদ আর অলংকরণ যে পাঠককে আকৃষ্ট করতে পারে, প্রচ্ছদ বা অলংকরণ যে আসলে একটা শিল্প হতে পারে, শিল্প মাধ্যম হতে পারে, এর পেছনে আমার মনে হয় যে সত্যজিৎ রায়ের ফেলুদার প্রচ্ছদ গুলো একটা কাজ করেছে আমার মধ্যে এই বোধ জাগ্রত করার পেছনে। তো এবং আরেকটা জিনিস হচ্ছে যে সত্যজিৎ রায়ের ছোট গল্প এবং ফেলুদার কাহিনী আমার মধ্যে বিশেষত চিত্রকল্পের যে ধারণা, ইমেজের যে ধারণা, সেই ধারণা তৈরি করতেও কিন্তু অনেকটা সহায়তা করেছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় যদি আমরা সত্যজিৎ রায়ের প্রচ্ছদ নিয়ে কথা বলি। আজকে যেহেতু আমরা নির্মাতা সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলবো, তাই এই কথাটা বেশি গভীরে আলোচনা করছি না এই বিষয়টা নিয়ে। তো এখন যদি আমরা নির্মাতা সত্যজিৎ রায় প্রসঙ্গে আসি, যে নির্মাতা সত্যজিৎ রায়কে আমরা আসলে কিভাবে জানলাম বা চিনলাম, আমাদের প্রজন্ম, আমরা কিন্তু আমাদের কৈশোরকালে তখনও ইন্টারনেট পাইনি, আমরা কিন্তু তখনও গুগল সার্চ করে লিঙ্ক খুঁজে পেতাম না, আমাদের কাছে ইউটিউব ছিল না। তো আমার এখনো মনে আছে আমার শুরুটা এরকম ভাবে হয়, ঢাকা নিউ মার্কেটে খুব সরু একটা গলি ছিল আলো অন্ধকারের, এবং সেই গলির মাথায় ছিল একটা ছোট্ট দোকান, এবং দোকানটাতে ক্যাসেট পাওয়া যেত এবং সিডি ডিভিডি পাওয়া যেত। তো সেই দোকানে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের সিডি ডিভিডি আমি কিনতাম, এবং পরবর্তীতে আজিজ সুপার মার্কেটেও সত্যজিৎ রায়ের সিডি ডিভিডি পাওয়া যেত। তো আজকে আমরা আলোচনা করছি নির্মাতা সত্যজিৎ রায়কে নিয়ে, এবং এ পর্যন্ত আমরা দেখলাম আলোচনায় উঠে এসেছে সত্যজিৎ রায়ের আর্ট ফর্ম, সত্যজিৎ রায়ের রেভলিউশনারি অ্যাটিটিউড চলচ্চিত্রের ক্ষেত্রে, এবং সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ এবং নির্মাণ ভাবনা সত্যজিৎ রায়ের, এ সমস্ত নিয়ে তো আমাদের গভীর আলোচনা হবেই। তবে আমি একটা বিষয় নিয়ে
আলোচনা শুরু করতে চাই, একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের পোস্টার ডিজাইন। কেন? কারণ আমি যখন সিডি ডিভিডি গুলো কিনে নিয়ে আসতাম, তখন সেই সিডি এবং ডিভিডির কাভারে পোস্টার গুলো থাকতো। পোস্টার গুলো খুবই লো রেজলিউশনে থাকতো। অনেক সময় প্রকৃত রংটাও আমি ঠিকভাবে বুঝতে পারিনি এটা যে প্রকৃত রং। পরবর্তীতে আমি যখন হাই রেজলিউশনের পোস্টার দেখেছি ইন্টারনেটে, তখন আমি প্রকৃত রংগুলো নির্ধারণ করতে পেরেছি। কিন্তু তারপরেও এই পোস্টার গুলো আমাকে খুবই আকর্ষণ করতো, এবং সত্যজিৎ রায়ের পোস্টারের প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করতো। তো আজকে আমি সত্যজিৎ রায়ের কয়েকটা পোস্টার নিয়ে আলোচনা করতে চাই। আমার মনে হয় আমি একটু স্ক্রিন শেয়ার করি, কারণ আমরা যদি পোস্টার গুলো দেখে আলোচনা করি তাহলে আড্ডা বা আলোচনা প্রাণবন্ত হয়। আড্ডা বলাই ভালো, আলোচনা খুবই গুরুগম্ভীর ব্যাপার। সত্যজিৎ রায়ের পোস্টার নিয়ে যদি কথা বলি, প্রথমে একটা জিনিস একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আসলে চলচ্চিত্র নির্মাণ করেছেন। এবং একটা জিনিস দেখার মতো বিষয় হচ্ছে, যখনই তিনি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন, ভিন্ন ভিন্ন মনস্তাত্ত্বিক আবহ নিয়ে, ভিন্ন ভিন্ন মনস্তাত্ত্বিক আবহের চরিত্র নিয়ে কাজ করছেন, তখনই তার পোস্টারের ডিজাইনও কিন্তু বদলে যাচ্ছে। এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ পোস্টার ডিজাইনও যে আসলে চলচ্চিত্রের প্রতিচ্ছবি হতে পারে, চলচ্চিত্রকে যে পোস্টার ডিজাইন রিপ্রেজেন্ট করতে পারে, এই বোধটা, এই শিক্ষাটা আমরা কিন্তু আসলে সত্যজিৎ রায়ের মাধ্যমে পেয়ে থাকি। কারণ কি, একটা চলচ্চিত্র নির্মাণ তো আসলে শুটিং কিংবা এডিট পর্যন্ত নয়, পোস্টার ডিজাইনও আসলে চলচ্চিত্র শিক্ষা, চলচ্চিত্র নির্মাণ শিক্ষার একটা অংশ হিসেবে আসে। তো আমি যদি প্রথমেই পথের পাঁচালী নিয়ে কথা বলি, দেখুন পথের পাঁচালী কিংবা যে কোনো পোস্টারেই সত্যজিৎ রায়ের একটা বিশেষত্ব কি, ইউরোপিয়ান আর্ট টেকনিকের সাথে উনি খুব সুন্দরভাবে আমাদের উপমহাদেশীয়, আমাদের নিজস্ব স্বকীয় যে ভাবনাগুলো, স্বকীয় যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো উনি হচ্ছে নিয়ে এসেছেন পোস্টারে। যেমন এই যে পথের পাঁচালী, পথের পাঁচালীতে আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটা বৃত্তাবদ্ধ ইমেজ, এবং এই ইমেজটা হচ্ছে অপু, দুর্গা এবং তাদের মা। এবং এর মধ্যে আমরা যে মোটিভ গুলো খুঁজে পাচ্ছি, এই যে পাখি, সূর্য, মাছ, এই সমস্ত কিছু, এই মোটিভ গুলো কিন্তু প্রকৃতিকে যেমন আমাদের সামনে তুলে ধরছে, প্রকৃতিকে যেমন সিম্বলাইজ করছে, ঠিক তেমনি এই যে শিশু হাতের একটা অঙ্কনের আবহ এবং শিশু হাতের অঙ্কনের অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে, এটাও নিয়ে আসছে। এবং এই যে বৃত্তবদ্ধ ইমেজ, এই বৃত্তটাও কিন্তু আসলে বাংলার আবহমান কালে যে আলপনা, সেই আলপনাটা এখানে এই আলপনাটা এখানে হচ্ছে গিয়ে পথের পাঁচালীর অন্তর্গত নির্যাস যেমন নিয়ে আসছে, তেমনি আমাদের উপমহাদেশীয় যে জিস্ট, সেটাও নিয়ে আসছে। এরপর যদি আমি কথা বলি চারুলতা নিয়ে, চারুলতার পোস্টারে দেখুন ব্রাশ স্ট্রোকে প্রোটাগনিস্টের যে মুখচ্ছবি, এবং এই মুখচ্ছবিটা মিনিমালিস্টিক পোস্টার ডিজাইনের একটা খুব দুর্দান্ত উদাহরণ। আরেকটা বিষয় টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি দারুণ ব্যাপার সত্যজিৎ রায়ের পোস্টারের ক্ষেত্রে। এই যে চারুলতার টাইপোগ্রাফি, চারুলতার টাইপোগ্রাফিতে দেখুন চারুলতা যে চরিত্র, সেই চরিত্রের সূচিকর্মের যে শৈল্পিকতা, যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এর সেই বৈশিষ্ট্য কিন্তু এই টাইপোগ্রাফিতে আমরা খুঁজে পাচ্ছি। তারপর আমরা যদি মহানগরের পোস্টার নিয়ে কথা বলি, দেখুন মহানগরের আমরা দুটো পোস্টার খুঁজে পাই। এর মধ্যে ডান দিকের যে পোস্টার, এই ডান দিকের পোস্টারে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এই ইমেজটা হচ্ছে চরিত্র আরতি যখন চলচ্চিত্রে লিপস্টিক দিচ্ছে ঠোঁটে, এবং এটা কিন্তু খুবই স্ট্রং একটা ইমেজ। এই ইমেজের মধ্য দিয়ে আমরা স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল আরতিকে খুঁজে পাচ্ছি। আরতির তখন অবস্থা কি চলচ্চিত্রে, আরতি তখন আত্মনির্ভরশীল হচ্ছে, আরতি তখন চাকরি খুঁজে পাচ্ছে, চাকরি খুঁজে পেয়েছে, নিজের পছন্দ অপছন্দকে আরতি অগ্রাধিকার দিচ্ছে। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, রঙের প্রগাঢ়তা। দেখুন এই পোস্টারে লিপস্টিকের যে লাল রং, সেটা কিন্তু আসলে একটা নারীর আত্মনির্ভরশীলতা এবং স্বাধীনতা, এই এই বিষয়টাকে ফুটিয়ে তুলছে। অপরদিকে আরেকটা পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরতি বের হয়ে আসছে এবং নগরে মুক্ত আবহে আরতি উঠে দাঁড়াচ্ছে, এই জিনিসটাও দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে দেবী, দেবীর পোস্টারটা আমার কাছে এখনো মনে আছে। যখন আমি সেই দোকানে গিয়েছিলাম, দেবীর পোস্টারটা দেখে আমি ডিভিডিটা হাতে নিয়েছিলাম।
এবং লালচে একটা লো রেজুলেশনে লালচে একটা আবহ ক্রিয়েট করেছিল ডিভিডির উপরে, এবং আমার সত্যি খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল। এবং হাতে নিয়ে তারপর আমি দেখেছিলাম চলচ্চিত্রটা সত্যজিৎ রায়ের দেবী। তো দেবীর ক্ষেত্রে দেখুন কাভারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাতৃরূপের যে বহিঃপ্রকাশ, শর্মিলা ঠাকুর অভিনীত দয়াময়ীর মাঝে মাতৃরূপের যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই চলচ্চিত্রে, সেটা এখানে মূল পয়েন্ট হিসেবে কাজ করছে পোস্টারে। এবং মুখচ্ছবির এক পাশ আলোকিত, আরেক পাশ অন্ধকারাচ্ছন্ন, এক পাশ বাঙালি নারী বধূ, আরেক পাশ হচ্ছে কালীরূপী দয়াময়ী। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা খুবই সূক্ষ্মভাবে সত্যজিৎ রায় ক্রিয়েট করেছেন, সেটা হচ্ছে চোখ। যেই পাশটা অন্ধকার সেখানে চোখের যে দৃষ্টি, সেখানে চোখের যে সাজ, যেই পাশটা উজ্জ্বল সেই পাশে চোখের দৃষ্টি এবং চোখের সাজ কিন্তু এক নয়। এবং টানা টানা স্নিগ্ধ চোখ এক পাশে আমরা দেখতে পাই, আরেক পাশে জল জলে একটা দৃষ্টি দেখতে পাই। তো দেবীর টাইপোগ্রাফিটাও যদি আমরা খেয়াল করি, দেখা যায় যে মন্দির এবং আগুনের সমন্বয়ে একটা মন্দির আগুনের যে সমন্বয় ঘটছে টাইপোগ্রাফির মধ্যে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আমি সেটা ফিল করতে পারি, পোস্টার দেখেই আমি ফিল করতে পারি যে অন্তর্গত ব্যাপারটা কি চলচ্চিত্রের ক্ষেত্রে। এবং গণশত্রুর পোস্টার যদি আমরা দেখি, লক্ষ্য করে দেখুন গণশত্রুর পোস্টারে স্যাটায়ার হিসেবে প্রোটাগনিস্টের মুখচ্ছবি মুখমণ্ডল দেখানো হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কমিক এফেক্টটা এসেছে। এবং গণশত্রু এই টাইটেলের সাথে সামঞ্জস্য রেখে আমরা উত্থিত আঙ্গুলগুলোকে দেখতে পাচ্ছি। উত্থিত আঙ্গুলগুলো প্রোটাগনিস্টকে গণশত্রু হিসেবে চিহ্নিত করছে, এবং সেটা পোস্টারের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশও ঘটছে। এরপর আমরা যদি নায়কে যাই, নায়কের পোস্টারে খুব ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সেলিব্রিটি, স্টারডম এ সমস্ত মাথায় রেখে পেপার কাটিং এর যে এফেক্টটা সেটা নিয়ে আসা হয়েছে। এবং আমরা যদি দেখি প্রোটাগনিস্টের মধ্যকার মনস্তাত্ত্বিক অবস্থা নায়কে যেটা ছিল, যে একদিক দিয়ে তার রঙিন জীবন ছিল, আরেক দিকে তার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, তার অতীতে ধূসরতা ছিল, এবং সেই জিনিসটাও কিন্তু পোস্টারে আমরা দেখতে পাচ্ছি। আমরা পোস্টারে যেরকম পপ আপ কালার গুলো দেখতে পাচ্ছি পেপার কাটিং এর, ঠিক তেমনি আবার মুখমণ্ডলের মধ্যে সাদা কালো এফেক্টটাও দেখতে পাচ্ছি। অর্থাৎ নায়কের অন্তর্গত একটা ক্যারেক্টার ডিজাইনের মধ্যে যে ব্যাপারটা ছিল, ক্যারেক্টার ডিজাইনের মধ্যে যেই বৈচিত্র্যটা ছিল, সেটা কিন্তু পোস্টারের মধ্য দিয়েও এর বহিঃপ্রকাশ ঘটেছে। এবং প্রতিদ্বন্দ্বী আর সীমাবদ্ধ পোস্টার যদি আমি দেখি, এখানেও কোলাজ ফর্মটা ব্যবহার করা হয়েছে। আমার কাছে ব্যক্তিগত অভিমত এটা, আমার কাছে প্রতিদ্বন্দ্বীর পোস্টারটা মোর ড্রামাটিক মনে হয়। এবং এখানেও সত্যজিৎ রায় মুখমণ্ডলের যে কাজটা এর আগেও তিনি করেছেন মুখমণ্ডল ব্যবহার করে, সেই কোলাজটা এখানেও তিনি ব্যবহার করেছেন এবং এখানেও নিয়ে এসেছেন। এরপর দারুণ একটা বিষয় আমরা দেখতে পাই অরণ্যের দিন রাত্রিতে। অরণ্যের দিন রাত্রির ডান সাইডের যে পোস্টারটা, সেটা আমার খুব ভালো লাগার একটা পোস্টার। কেন? কারণ এখানে যে বন বা অরণ্য যেটা বলছি, অরণ্যকে প্রোটাগনিস্ট হিসেবে এখানে কিন্তু উপস্থাপিত করা হচ্ছে পোস্টারের মধ্যে দিয়েই। এবং অরণ্য, এই যে সিলিউডের ব্যাপারটা, সিলিউডের মধ্যে অরণ্য এবং চাঁদকে দেখানো হচ্ছে, এবং প্রকৃতিকে এখানে চরিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং আমরা যে টাইপোগ্রাফিটাও খেয়াল করি, দেখুন অরণ্যের দিন রাত্রির যে টাইপোগ্রাফি, এটার সাথে পেছনের যে গাছের ডাল, এটা কিন্তু সিমিলার। অর্থাৎ এটা কিন্তু সিমিলার রাখা হচ্ছে, এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে অরণ্য বা বনই প্রোটাগনিস্ট হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে পোস্টারে। এবং আরেকটা পোস্টার আমরা যেটা পাই, সেটা আগের পোস্টার গুলোর মতোই, এখানে মুখমণ্ডল গুলোকে ব্যবহার করা হয়েছে, চরিত্রগুলোকে নিয়ে আসা হয়েছে। এবং টাইপোগ্রাফির ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে একটু অন্যরকম ভাবে ব্যবহার করা হয়েছে। এরপর এই পোস্টারটা খুবই দারুণ একটা পোস্টার, ঘরে বাইরে। ঘরে বাইরে আমরা যদি চরিত্রের মনস্তত্ত্ব বিবেচনা করি, তাহলে দেখুন এই যে ঘরে বাইরে পোস্টারে লাইট এন্ড শ্যাডোর ব্যবহার, এবং হচ্ছে আরেকটা জিনিস ডেপথ এন্ড কন্ট্রাস্টের ব্যবহার। আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে বাংলা চলচ্চিত্রের পোস্টারের ক্ষেত্রে এটার অনেকটা প্রভাব আছে, কারণ লাইট এন্ড শ্যাডো, ডেপথ এন্ড কন্ট্রাস্টের ব্যবহার। এবং আরেকটা জিনিস দেখুন যে বাইরেটা আলোকিত, অর্থাৎ বাইরেটা হচ্ছে চরিত্রের মনস্তত্ত্বের সাথে মিলিয়ে বাইরেটা স্বাধীনতার একটা প্রতীক, এবং ভেতরটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। ভেতরটা হচ্ছে আমাদের তথাকথিত সামাজিক অবকাঠামো এবং সীমাবদ্ধতাকে তুলে ধরছে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, দরজাটা এখানে মুক্ত। যেই দরজাটা এখানে মুক্ত, সেই দরজার উপরেই দেখুন টুকরো টুকরো রঙিন কাঁচ বসিয়ে সেখানে একটা রঙের সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মুক্ত স্বাধীন যে আবহটা, সেই আবহটা দরজার মধ্যে দিয়ে পোস্টারে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এবং টাইপোগ্রাফির ক্ষেত্রেও দেখুন ঘরে বাইরের উপরে হচ্ছে লাল রংটা ব্যবহার করা হচ্ছে।
এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বোধকে পোস্টার ডিজাইনের মধ্যে দিয়ে যে প্রকাশ করা যায়, এই জিনিসটা অন্তত সত্যজিৎ রায়ের কাছ থেকেই আমরা শিখতে পেরেছি। এবং সত্যজিৎ রায়ের পোস্টার ডিজাইনের ক্ষেত্রে কখনোই দেখা যায়নি যে তিনি একই ফর্মে থেকেছেন। তিনি কিন্তু বিষয়বস্তুর সাথে এবং চলচ্চিত্রের সামগ্রিক ব্যাপারের সাথে মিল রেখে বারবার পোস্টার ডিজাইনের ক্ষেত্রেও বৈচিত্র্য নিয়ে এসেছেন। এবং আরো কয়েকটি পোস্টার, স্টোরি বোর্ড, পোশাক পরিকল্পনা, স্কেচ নিয়ে বিস্তারিত কথা বলা যেত, কিন্তু আমি আরেকটা বিষয় টাচ করে যেতে চাই সত্যজিৎ রায়ের নির্মাণের ক্ষেত্রে। এই কারণে আমি ওই বিষয়গুলোকে গভীরভাবে ওই বিষয়গুলো নিয়ে এখন আপাতত আলোচনা করছি না। এই 10টা পোস্টার নিয়ে আলোচনা করলাম। এছাড়া আমি যে বিষয়টা উপর আলোকপাত করতে চাই সেটা হচ্ছে সত্যজিতের রাজনীতি চেতনা। এখানে একটা বিষয় কি, আমার মনে হয় যে শ্রেণী চেতনা এবং শ্রেণী বৈষম্যর ক্ষেত্রে বা রাজনীতি চেতনার উপর ভিত্তি করে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের পাঠ আমাদের এখানে তুলনামূলকভাবে কম হয়েছে। তুলনামূলকভাবে আমরা যখনই সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা করি তখন দেখা যায় আমরা সত্যজিৎ রায়ের আবহসঙ্গীত, সত্যজিৎ রায়ের ইমেজ, চিত্রকল্প, সত্যজিৎ রায়ের ক্যারেক্টার মানে চরিত্র বিশ্লেষণ বা ক্যারেক্টার ডিজাইন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি। কিন্তু তুলনামূলকভাবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রেও যে রাজনীতি সচেতনতা বা শ্রেণী বৈষম্যের ব্যাপারটা ছিল, এটা নিয়ে আমাদের এখানে আলোচনাটা কম হয়। এর পেছনে কিছু কারণ থাকতে পারে। প্রথমত আমার যেটা মনে হয়, আমরা নিজেরা সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার হোক, সত্যজিৎ রায়ের ব্যক্তি জীবন হোক, সেখান থেকেই জানি যে সত্যজিৎ রায় কখনোই মানে প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। যেহেতু তার রাজনৈতিক দলের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল না, তাই রাজনীতি সচেতনতার ব্যাপারে বা শ্রেণী বৈষম্যের ব্যাপারে চলচ্চিত্রকে পর্যালোচনা করা, সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকে, সেটা হয়ে ওঠেনি। আরেকটা বিষয় কি, সত্যজিৎ রায়ের নিজের আয়নায় সত্যজিৎ, এই বইটাতেই যেমন সত্যজিৎ রায় নিজেই বলছেন যে আমি পত্রিকা পড়াই বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে এই ব্যাপারগুলো সত্যজিৎ রায়ের মুখেই রাজনীতি বিষয়ে খুব স্ট্রং কোনো বক্তব্য আমরা খুব বেশি খুঁজে পাই না, যেমনটা আমরা খুঁজে পাই মৃণালের ক্ষেত্রে বা ঋত্বিক ঘটকের ক্ষেত্রে। তাতে যেটা হয় যে রাজনীতির আলোকে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আলোচনা খুব গভীরভাবে হয় না। আরেকটা পয়েন্ট, এটার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, তাও আমি বলে রাখি আমার মনে হয় সেটা, এটা হচ্ছে যে সত্যজিৎ রায় নিজে তো কোট আনকোট এলিট শ্রেণী থেকে ছিলেন, উনি উচ্চবিত্ত পরিবার থেকে ছিলেন। এবং এ কারণে যেটা হয় যে শ্রেণী বৈষম্য নিয়ে বা শ্রেণী সংঘাত নিয়ে যে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আলোচনা, সেটা আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে যাই। আবার একেবারেই হয় না তা না, কিছু কিছু ক্ষেত্রে আলোচনা নিশ্চয়ই হয়। তো আজকে যেহেতু সময় অনেক নেই, আমি দুটা চলচ্চিত্র নিয়ে একটু আলোচনা করতে চাই এবং রাজনৈতিক সচেতনতার আলোকে বা শ্রেণী বৈষম্যের আলোকে এই আলোচনাটা করতে চাই। দেখুন, এই চলচ্চিত্রটা আমার নিজের খুব প্রিয় একটা চলচ্চিত্র, টু। এটা হচ্ছে সত্যজিৎ রায়ের 12 মিনিটের একটা সংলাপবিহীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তো এই টু চলচ্চিত্রে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই দুটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি। একটি শিশু, সে উচ্চবিত্ত ঘরের শিশু, এবং আরেকটি শিশু হচ্ছে নিম্নবিত্ত ঘরের শিশু। এবং এই চলচ্চিত্রে দেখা যায় যে খেলনার ধরনগুলো, দুটো দুটো শিশু এখানে নিজেদের খেলনা দিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে। এবং এই প্রতিযোগিতায় মেতে ওঠার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, খেলনার ধরনগুলো পর্যন্ত দুটো পৃথক পৃথক শ্রেণীকে উপস্থাপন করছে, দুটো পৃথক পৃথক শ্রেণীর প্রতিভা হয়ে দাঁড়াচ্ছে। যেমন বন্দুক, রোবট, এই খেলনাগুলো যেরকম উচ্চবিত্ত একটা শ্রেণীকে ইন্ডিকেট করে, ঠিক তেমনি এখানে তীর ধনুক, নিজের হাতে গড়া মুখোশ, ঘুড়ি অন্য একটা শ্রেণীর প্রতিভা হয়ে দাঁড়াচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গীত আর শব্দ প্রধান ভূমিকা পালন করছে যখন একটা চরিত্র আরেকটা চরিত্রের সাথে দ্বন্দ্বময় অবস্থায় যাচ্ছে। শুধু তাই নয়, এখানে দেখুন কি দেখতে পাই আমরা, বন্দুকের মুখে তীর ধনুকের হেরে যাওয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নবিত্তের উন্মুক্ত একটা ঘুড়িকে এক উচ্চবিত্তের বন্দুকের গুলিতে ফুটো করে দেওয়া হচ্ছে, এবং সেই ঘুড়ি ছেঁড়া অবস্থায় মাটিতে এসে পড়ছে। এবং নিম্নবিত্ত ঘরের একটা শিশু, সে হচ্ছে অধোমুখে যেন ঘুড়িটার লাশ সে তুলে নিচ্ছে এবং তার প্রস্থান ঘটছে। এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের শ্রেণী সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের শ্রেণী সচেতনতার দিকেও ধাবিত করে। কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনার অবকাশ আছে বলে আমার মনে হয়। শুধু তাই নয়, আরেকটা চলচ্চিত্রের একটা বিশেষ দৃশ্যের কথা আমি বলবো, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রে দেখুন, আমরা প্রতিদ্বন্দ্বিতা পলিটিক্যাল স্ট্যান্ড বা রাজনৈতিক সচেতনতা বোঝা যায়। এই চলচ্চিত্রে একটা দৃশ্য এরকম, এখানে যখন সিদ্ধার্থ চরিত্রটি
চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে এবং কিছুতেই সে চাকরি পাচ্ছে না, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। এবং সেরকম একটা সময়ে যখন সিদ্ধার্থ একটা ইন্টারভিউ বোর্ডে যাচ্ছে, তাকে প্রশ্ন করা হচ্ছে যে এই দশকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি। এবং এই চলচ্চিত্রটি 1970 সালের দিকে নির্মিত। তখন সিদ্ধার্থ উত্তর দিচ্ছে ভিয়েতনামের যুদ্ধ। এবং স্বাভাবিকভাবেই চাকরিদাতা যে চাকরি দিবে সে জিজ্ঞেস করছে যে কেন ভিয়েতনামের যুদ্ধ, কেন হচ্ছে চন্দ্রে অবতরণ নয়। এবং সিদ্ধার্থ তখন উত্তর দিচ্ছে কি, সিদ্ধার্থ উত্তর দিচ্ছে যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যে কোনো সময় কিন্তু মানুষ আসলে চন্দ্রে অবতরণ করতোই, কিন্তু ভিয়েতনামের যুদ্ধে আসলে কি হলো, ভিয়েতনামের যুদ্ধে মানুষ নিজের স্বাধিকার আন্দোলনের আদায়ের জন্য একত্রিত হলো। এখানে মানুষের ইচ্ছা শক্তির জোরের প্রকাশ ঘটলো। এবং এই কারণে আমার কাছে ভিয়েতনামের যুদ্ধটা ইম্পর্টেন্ট। এবং স্বাভাবিকভাবে কি ঘটছে, তখন দেখা যাচ্ছে চাকরিদাতা মনে করছে যে সিদ্ধার্থ বামপন্থী রাজনীতি করে এবং সিদ্ধার্থ চাকরিটা পাচ্ছে না। কতটা প্রাসঙ্গিক এই চলচ্চিত্রের এই দৃশ্য বা সামগ্রিকভাবে এই চলচ্চিত্র আমাদের আজকের সময়ের জন্য। এবং আজকের সময় রাজনৈতিক সচেতনতার জন্য, শ্রেণী বৈষম্যের ক্ষেত্রে এই সমস্ত পয়েন্টের ভিত্তিতেই কিন্তু এই চলচ্চিত্রগুলো আলোচনার দাবিদার বা আলোচনা করা যায়। এই জিনিসগুলো আমার মনে হয়। আর হীরক রাজার দেশে নিয়ে তো আমরা কম বেশি কথা বলি, হীরক রাজার দেশেও তো ডেফিনেটলি রাজনৈতিক চেতনার পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করাই যায়। তো আমার কাছে এই এই পয়েন্ট গুলো নিয়েই আমি আলোচনা করতে চাচ্ছিলাম মূলত, যে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি কিনা। অনেকেই আজকে উপস্থিত আছেন, অনেকেই এই বিষয়গুলো নিয়ে যদি পয়েন্ট আকারে কথা বলেন তাহলে খুব ভালো হয়। আমি শেষ করব সত্যজিৎ রায়ের নিজের একটা কোটেশন দিয়ে। সত্যজিৎ রায়ের নিজের একটা কোটেশন, এবং এটা হচ্ছে নিজের আয়নায় সত্যজিৎ রায় বলেছিলেন। এবং এই কোটেশনটা আসলে আমাদের আজকের জন্য, আজকের বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোটেশন। এ কারণেই বলতে চাই, শিল্পী হিসেবে আমি এটুকুই বলতে পারি যে পরিবেশে আমি আই উইল বি ফ্রি টু ওয়ার্ক অ্যাজ আই লাইক কমপ্লিটলি। এছাড়া আমার আর কোনো মতামত নেই। এই কারণে একনায়কত্বে আমার ভীষণ আপত্তি, যত ফেসিস্ট তত রেট্রোগেট। তো আমার মনে হয় যে আমরা আরো আলোচনা শুনবো এবং আলোচনায় গেলে আমরা আরো অনেক অনেক পয়েন্ট খুঁজে পাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মঙ্গলময় হোক সবার জীবন। স্টপ শেয়ার। হ্যাঁ, হ্যাঁ করছি। অনেক ধন্যবাদ, খুব চমৎকার ব্যতিক্রমী একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। এবং আমাদের যে সূচনা বক্তব্য আমি বলেছিলাম ব্যতিক্রমী ওয়েবিনার, এর মাধ্যমে সেটি যেন আরেকটু দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো। তো আমি এবার আমন্ত্রণ জানাবো আমাদের আজকে শেষ আলোচক আলমগীর কবিরকে। আগেই বলেছি আলমগীর কবির একজন চলচ্চিত্র কর্মী, চলচ্চিত্র নির্মাতা। সে চট্টগ্রামে দ্য লাইটম্যান নামে একটি ছবি বানিয়েছে। এছাড়া সে আলফা চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে অতি সম্প্রতি। সে নিজে চলচ্চিত্র নিয়ে লেখালেখি করে, নিজে একজন সঙ্গীত রচয়িতা, সঙ্গীত শিল্পী, একজন সম্পূর্ণ সঙ্গীত ব্যক্তিও বটে। তো আজকে আমরা এমন একজন বর্ণাঢ্য তরুণের কাছ থেকে সত্যজিৎ বিষয়ে তার কল্যাণটুকু শুনতে চাইব। আলমগীর কবির, মাইক্রোফোনটা আনমিউট। মাইক্রোফোন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আলম ভাই ডাকবার জন্য। আমি একটু পেছনে যেতে চাই। ময়মনসিংহের একটা অখ্যাত গ্রামে রায় ফ্যামিলি, তারা ছিলেন আসলে বিষ্ণুর উপাসক, বৈষ্ণব ধর্মের। তারা সেইখানটায় সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র উপেন্দ্রকিশোর রায় হঠাৎ করেই সবাই একটা আঘাত দিলেন। তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন, কলকাতায় চলে গেলেন। তো সেই সময়ের জন্য সেটি একটি বড় দুঃসাহস এবং সমাজ পরিবর্তনের একটা বড় দিক নির্দেশনা শুরু হয়ে গেল। যে মহিরুহের বীজ আসলে, আমরা যাকে নিয়ে কথা বলছি সত্যজিৎ, সেই মহিরুহের বীজ আসলে সেখানে রোপণ হয়েছিল। উপেন্দ্র কিশোরের লেখা, আঁকা, গান, সমস্ত কিছু দক্ষতা, পেইন্টিং, পরবর্তীতে সুকুমার রায়, তারপরে সত্যজিৎ। সত্যজিৎ প্রসঙ্গে প্রথমেই চলে আসে স্বাভাবিকভাবেই পথের পাঁচালী। অনেকেই বলেন যে এটা বিভূতিভূষণের আংশিক আত্মজৈবনিক উপন্যাস। এবং সত্যজিৎ শুধু নয়, কলকাতার অনেক নামি দামি পরিচালক এবং প্রযোজকের দৃষ্টি ছিল এই উপন্যাসটির প্রতি। কিন্তু বিভূতিভূষণ তখন মারা গেছেন। বিভূতিভূষণের স্ত্রী কাউকে অনুমতি দেননি
কারণ বিভূতিভূষণ বেঁচে থাকতে বলেছিলেন, ওনার স্ত্রীকে বলেছিলেন, দেখো আমার এটি নিয়ে কখনো সিনেমা বানানো সম্ভব না, এটি সিনেমা হবে না। খুবই স্বাভাবিক, বিভূতিভূষণের স্ত্রী আর কাউকে অনুমতি দেননি। সত্যি বেশ কয়েকবার গিয়ে, আমি তো পড়েছি অনেক আগে, মনে করতে পারছি না বেশ কয়েকবার গিয়ে ঘুরে এসেছেন কিনা বা প্রথম সাক্ষাৎ পেয়েছেন কিনা। যখন শুনলেন উনি উপেন্দ্র কিশোরের নাতি এবং সুকুমার রায়ের ছেলে, তখন কিন্তু উনি রাজি হলেন পথের পাঁচালী শুট করার অনুমতি দেওয়ার জন্য। সে যে দুঃসাহস আসলে উপেন্দ্র কিশোর দেখিয়েছিলেন, সেটি শেষ পর্যন্ত স্টাবলিশ হলো পথের পাঁচালী দিয়ে। বাকি ইতিহাস আমরা সবাই জানি। আর মৌ যে কথাটা বলছিল যে সত্যজিতের সাথে তার পরিচয়, আমারও খানিকটা এরকম। আমার সাথে সত্যজিতের পরিচয় আসলে প্রফেসর শঙ্কুর হাত ধরে ছেলেবেলায়, তারপর ফেলুদা, তারপর তার লেখা, তারপর আঁকা, সে তো সবাই জানে। আমি পথের পাঁচালী বলে আমরা সম্ভবত সার্ক সম্মেলনে কি দেখিয়েছিল, ওই সময় আমরা দেখি খুব ঝাপসা একটা প্রিন্ট। তো সেই পথের পাঁচালী দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমার ছেলেবেলার বিভূতিভূষণের পড়া সেই নিশ্চিন্দপুর গ্রাম, যেটা আমার মাথায় এখনো গেঁথে আছে, সেই অপুদুর্গা শেষের জন্য ভেঙে গেছিল, যে এই কি জিনিস, কেমন হলো। তো সত্যজিতের প্রতি আমার খানিকটা রাগও হয়েছিল বটে। যে তারপর তো আমি আস্তে আস্তে আরো বড় হতে হতে যখন সিনেমার বিষয়ে আগ্রহী হলাম, শিখলাম, তখন জানতে পারছি যে সাহিত্যের ল্যাঙ্গুয়েজ আছে, সিনেমার ল্যাঙ্গুয়েজ আছে। তখন আরো আস্তে আস্তে আবিষ্কার করতে পারছি সিনেমার নুয়েন্সেন্স এবং শিল্পীর তৈরি গঠন। তো সেই পর্যায়ে একটা পর্যায়ে আমি নিজে বড় হওয়ার পর আমি ভাবলাম যে সত্যজিৎ কি আসলে অপু আর সর্বজয়ার মধ্যে তার অল্টার ইগো দেখতে পাচ্ছেন? তিনি কি কোথাও একটা স্যাটিসফাই করতে চাচ্ছেন? তার অকালে পিতৃবিয়োগ, পিতৃ স্নেহ না পাওয়ার যে ক্ষোভ, যে দুঃখ তার নিশ্চয়ই সারা জীবন ছিল, সেটি তো তিনি কাউকে বলেননি। সেই অল্টার ইগো থেকেই পথের পাঁচালীর প্রতি তাই আনুগত্য, এই মাস্টারপিস, সেটা খানিকটা অংশ হতে পারে। কিন্তু তার আগে সত্যজিৎ তো নিজেকে তৈরি করে নিয়েছিলেন, সেটা তো বেলায়েত ভাইরা, নাহিদ ভাইরা সবাই বলেছেন। সেটা একটা বড় অংশ সত্যজিৎ থেকে। আসলে আমরা যেটা আমি আমি যেটা শিখতে পারি, যে আমার কাছে মনে হয়েছে একজন শিল্পী আসলে শিল্প তৈরি করবার আগে নিজেকে তৈরি করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেটি তিনি নিজেকে দিয়ে দেখিয়েছেন এবং আরো অনেক বড় শিল্পী আসলে তাই করেছেন। এটি খুবই ব্যতিক্রম যে হঠাৎ করে এসে কোনো একটা মাধ্যমে কেউ খুব একটা ভালো কাজ করছেন, এইটি বোধহয় এটা মোজার্ট বা এরকম যারা চাইল্ড প্রডিজি, তারা ছাড়া তার পক্ষে বোধহয় সম্ভব না। আর আজকে যে আলোচনা আলম ভাই বলছিলেন যে নির্মোহ দৃষ্টিতে সত্যির সম্বন্ধে কেউ কিছু বলতে পারে কিনা, সেই বিষয়ে আমি নিজে খানিকটা সন্দিহান। যেহেতু আমি শৈশব থেকে সত্যজিতের লেখা, তার আঁকা, এগুলো এত ভক্ত। আমি এখনো পড়ি, আমি এখনো তারিণীপুর পড়ছি, এখনো ফেলুদা পড়ছি, পাশাপাশি অন্য লেখার পাশাপাশি তার গদ্য, তার লেখার ভঙ্গি, সেখানটা বলবো অনেক কিছু আছে। লীলা মজুমদার বা এসে একবার জিজ্ঞেস করছেন যে ওদের কোনো গার্লফ্রেন্ড নেই কেন, ফেলুদার নেই, তোপসের নেই, লালমোহন গাঙ্গুলি নেই, সব নারী বিবর্জিত কেন? প্রশ্নটি প্রাসঙ্গিক। সত্যি যে শিশুদের যে একটা জগৎ তৈরি করতে চেয়েছিলেন, সেখানে শতকরা 90% জায়গাতে মেয়েদের উপস্থিতি একেবারে নেই বলা যায়। তো সেটা খুবই কৌতূহলের। ওনার কাছের মানুষ, যারা পরিবারের মানুষ, তারাই তো বলতে পারবেন উনি সচেতন ভাবে একটু করেছেন কিনা। এইসব মিলিয়ে সত্যজিৎ এখনো প্রাসঙ্গিক আমার কাছে। তার চলচ্চিত্র তো অবশ্যই। সত্যজিৎ ইদানিং কিছুদিন আগে ক্রিস্টোফার নোলান সত্যজিতের পথের পাঁচালী দেখেছেন, কারণ তিনি আফসোসও করলেন যে আমি এই ছবি আগে দেখেননি কেন, যে একজন মাস্টারের ছবি, মাস্টারপিস। তো আমার মনে হয় শিল্প যখন এমন একটা মাধ্যমে পৌঁছায়, যেটি কালাতি, যেটা আমার নাহিদ ভাইরা বলেছে, যেটা আসলে কালকে অতিক্রম করে গেছে, তো সত্যি সম্বন্ধে আসলে আমাদের এমন কিছু আমাদের বলবার নেই। তিনি তার সমস্ত কালকে অতিক্রম করে একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, যেটি কতকাল থাকবে আমি অবশ্য জানি না। আমার ধারণা দীর্ঘদিন তিনি অনেকের অনুসরণ এবং অনুপ্রেরণা উৎসাহে থাকবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করলাম। তবে আগেই বলেছি যে আমরা একটু মুক্ত আলোচনায় যেতে চাই। আমাদের জুমে অন্তত কয়েকজন উপস্থিত আছেন যাদের চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্তি রয়েছে। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এখানে মিশুক এহসান, আমাদের কো হোস্ট, সে চলচ্চিত্রের একজন যোদ্ধা, নিজেও ছবি বানিয়েছে। আসিফ সৈকতকে দেখতে পাচ্ছি, চলচ্চিত্র সংসদ আন্দোলনে একজন তন্নিষ্ঠ কর্মী। মামুন তো আছেই। এর বাইরে মাসুদুর রহমান চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ায়, ফিল্মি পড়ায়, নিজেও চলচ্চিত্র তৈরি করে, প্রামাণ্যচিত্র।
এরা আছে। তো আমার জানতে চাইছি যে এদের মধ্যে কেউ কিছু বলতে চান কিনা, কোনো রকম কোনো প্রতিক্রিয়া, কোনো মন্তব্য বা কোনো বক্তব্য বা অনুভূতি প্রকাশ। এর বাইরে আব্দুর রাজ্জাক আছেন, তিনি অলরেডি একটা মন্তব্য করেছেন চ্যাট বক্সে। তিনি বলেছেন যে আজ এই পাটাতন থেকে আমাদের চলচ্চিত্রকে অন্তত পক্ষে তার আগের জায়গায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি চাইছি মান্যবর আলোচকদের কাছ থেকে। তো আমি মনে করি আমাদের সময় অনেকটুকু চলে গেছে, ফলে আমরা আর দেরি না করে বরং মুক্ত আলোচনায় দর্শকদের মন্তব্য শুনি। আপনারা মাইকটা অন করে আনমিউট করে বলতে পারেন নিজেদের বক্তব্য। সত্যজিৎ বিষয়েও যে কোনো অনুভূতি হতে পারে, বা কোনো জিজ্ঞাসা, স্রেফ কোন রকম কোনো মন্তব্য হতে পারে। এর মধ্যে ইয়েতে লাইভে দু একটা মন্তব্য এসছে, আমি বরং এই সুযোগে সেগুলো বলতে পারি। সৈয়দ কামরুল হাসান আমাদের একজন গল্পকার, অগ্রজ গল্পকার, তিনি লিখছেন, দেখছি দারুণ আয়োজন, খুব দরকারি। তিনি মৌয়ের আলোচনা সম্পর্কে লিখেছেন, খুব ভালো আলোচনা করছেন এই আলোচক। আলমগীর হক স্বপন আমাদের এই চলচ্চিত্র সংসদ কর্মী, একজন এখন ইংল্যান্ডে থাকেন, লেখালেখিও করেন। তিনি লিখেছেন, ভালো নির্বাচন, নবীন চলচ্চিত্র কর্মীদের সহযোগে পূর্ণ সত্যজিৎ অবয়ব তুলে ধরার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। রাজেশ্বর দাশগুপ্ত আমার মনে হয় মৌয়ের উপস্থাপনার পরিপ্রেক্ষিতে বলেছে যে সত্যজিতের সিনেমায় খুব সাবলীল ভাবে রাজনৈতিক উপাদান এসেছে। হ্যাঁ, এইসব নিয়ে আলোচনা খুব কমই হয়। মৌলি লিখেছে, খুব সুন্দর আলোচনা, ভালো লাগলো। ইরাবতী ইন্দুলেখা, এমন আলোচনা প্রাণকে উজ্জীবিত করে, আন্তরিক শ্রদ্ধা সকলকে। শেখরুফত আহমেদ লিখেছেন, ভালো লাগে আলোচনা। আর আমার যদি এখানে জুমের কেউ যদি কিছু বলার থাকে এখন বলতে পারেন, তা না হলে আমরা আবার আলোচকদের কাছে ফিরে যাব। বিশেষ করে নাদির জুনায়েদের কাছ থেকে আমরা আরেকটু শুনতে চাইবো, কারণ নাদির জুনায়েদ শুরুতে একটু আক্ষেপ করছিলেন যে তার বলার সময়টুকু একটু কম ছিল, ফলে আমরা তাকে একটু কিছু বাড়তি সময় বরাদ্দ করব। হাত তুলেছে মিশুক এহসান, আগে তাহলে আমরা মিশুকের কথাটি শুনে নিই। ধন্যবাদ আলম ভাই, বেশ আগ্রহ নিয়ে এবং মজা করে শুনছিলাম সবার কথাগুলো। তো ডক্টর নাদির জুনায়েদ যে আক্ষেপটা করলেন যে সত্যজিৎ সম্পর্কে আগ্রহটা কেন কমে গেছে, বা হচ্ছে ছাত্রদের ভিতরে সেই উদ্দীপনাটা কেন দেখা যাচ্ছে না, এই বিষয়ে আমার মনে হলো যে একটু শেয়ার করি। যে সত্যজিৎকে তো ফিল্ম মেকার হিসেবে চিনেছে বড় হয়ে, বাট সত্যজিতের গল্প পড়ছি একদম ছোটকাল থেকে, ক্লাস 2 বা 3 থেকে। ফেলুদা, তারপরে হচ্ছে শঙ্কু, তারপরে যে সংকলন গুলো হতো সেগুলো নিয়ে। তো এখন মনে হয় পড়ার অভ্যাসটা মানুষের কমে গেছে দেখে হয়তো, বা হচ্ছে যে ওই ছোটবেলায় সত্যজিতের সাথে পরিচয় মানুষের হচ্ছে না দেখে হয়তো বড় হয়ে একটা ফ্যাসিনেশন যে ছোটকালে যে থাকে, সেই আগ্রহের কারণে যে সিনেমা দেখা হয় বা তার কাজ নিয়ে জানার আগ্রহটা হয়, এজন্য মনে হয় হয়তো কমে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে। উনি যে আক্ষেপটা করছিলেন হয়তো বা তার পেছনের মূল কারণটা হয়তো এটা। তো মনে হয় ওনার আরো কিছু কথা শুনি, পরে হয়তো আরো কিছু অ্যাড করা যাবে। অনেক কিছু শুনলাম তো, একটু আত্মস্থ করতে হবে আগে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন এই জুমঘর থেকে? মাসুদুর রহমান বা আর কি আছে, আব্দুর রাজ্জাক আছে। আচ্ছা, তাহলে মনে হচ্ছে এখানে কারো কোনো বলার নেই, ফলে আমি বরং নাদির জুনায়েদের কাছেই ফিরে যাই। তার কথা আমার শুনতে খুব ভালো লাগছিল। আমার মনে হয় তার কাছ থেকে আমরা আরো অনেক কিছু পাবো, ফলে আমরা কিছু বাড়তি সময় নিচ্ছি তার কাছ থেকে সত্যজিৎ বিষয়ে এবং সামগ্রিকভাবে আমাদের চলচ্চিত্রের বিষয়ে, বাংলাদেশের চলচ্চিত্রের বিষয়ে, তরুণ প্রজন্মের ভাবনা চিন্তা, তাদের কর্মকাণ্ড নিয়ে তিনি আরো যদি কিছু আমাদের কিছু বলতে চান। এরপর আমি সব আলোচকের কাছ থেকে একটা উপসংহার মন্তব্য নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। নাদির জুনায়েদ। আনমিউট, মাইক্রোফোনটা আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আগ্রহ নিয়ে আলোচনা শুনলাম, মনোযোগ দিয়ে এবং আগ্রহ নিয়ে। আরো কিছু আসলে শুনতে চাচ্ছিলাম সত্যিকার অর্থে, যে আমি শুরুর দিকে বেশি বলিনি, কারণ আই ওয়াজ মোর ইন্টারেস্টেড টু লিসেন টু দ্য ইয়াং ভয়েসেস, যে তরুণরা যারা ফিল্ম মেকিং এর সাথে সরাসরি সম্পৃক্ত, তারা কি ভাবছেন, তাদের ক্রিটিক্যাল অ্যানালিসিসটা বা তাদের নিজস্ব মূল্যায়নটা আমি জানতে চাচ্ছিলাম আরো বেশি করে। যা হোক, হ্যাঁ, একটু আগে উনি যেটা বললেন যে কেন ছেলে মেয়েরা যাচ্ছেন, আমি আমার আলোচনা তো বলেছি যে এটা দায়ভার আছে, বই পড়ছে না, সেই দায়টা তো আছেই।
দায়টা তো যে আমি বলেছি আমার কথায় তখন যে দায়টা সবার, সেটা কালচার ইনস্টিটিউশনস এর, মিডিয়ার, ফ্যামিলির। তো আর ইয়াংরা একদম হঠাৎ করে রাতারাতি চলে আসবেন, তাদেরকে তৈরি করতে হবে। তো ওই যে কালচার এনভায়রনমেন্ট, আমি সে কথাটা বলেছিলাম যে কালচার এনভায়রনমেন্টটা আগের মতো নেই, বই পড়া আপনি যেটা বললেন সেটাই। এবং মিডিয়াকে এনকারেজ করছে কিনা, আমরা শুধুমাত্র আজকে 2রা মে বা ওই এপ্রিল মাসে একদিন সত্যজিৎকে স্মরণ করলে কিন্তু চলবে না, সেটা একটা ধারাবাহিক প্রচেষ্টার ব্যাপার, যে ধারাবাহিক একটা প্রসেস তার মধ্য দিয়ে। এবং সত্যজিৎ রায় যেই পরিবেশে তিনি বেড়ে উঠেছেন, তিনি একদম ছোটবেলায় কি করেছেন, একদম ছোটবেলা থেকে তিনি তার মা তাকে স্যার আর্থাকুরান দলের বই পড়ে পড়ে শুনিয়েছে, সেখান থেকে ধীরে ধীরে। এবং তিনি যখন স্কুলে পড়তেন, স্কুলে দেখা গেছে যে স্কুলে চার্লি চ্যাপলিনের ছবি দেখানো হয়েছে, বাংলাদেশে এখন কটা স্কুলে চার্লি চ্যাপলিনের ছবি দেখানো, বা শেক্সপিয়ার নাটক, বিদেশি অভিনেতারা এসে স্কুলে অভিনয় করে গেছেন, গ্রিনবার্গ এন্ড সেলিম, শেক্সপিয়ার নাটক। এবং এভাবেই কিন্তু তার ধীরে ধীরে, এবং কলেজ থেকে, স্কুল থেকেই তিনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শুনছেন, তারপর চলে গেলেন শান্তিনিকেতনে। এই যে ব্যাপারটি, এবং যেটা আমরা অন্যান্য আলোচকরা বলেছেন যে আসলে তো কি হঠাৎ করে রাতারাতি একদিনে সে একটা শিল্পী হয়ে ওঠে না, তার ধারাবাহিক একটা চর্চার ব্যাপার থাকে, তার ভেতরে কিছুটা মানসিক বোধ, পাশাপাশি তার একটা সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক আবহ, যে আবহটা বাংলাদেশে আমি বলবো যে গ্লোবালাইজেশন পরবর্তীতে সেটা অনেকখানি কমে গেছে। মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং গ্লোবালাইজেশন যে ব্যাপারগুলো, সেই বিষয়গুলো এসে অনেক কমিয়ে দিয়েছে আমাদের এই সাংস্কৃতিক যে চর্চার জায়গাটা। ছেলেমেয়েরা আজকে বই পড়ছে না, এর কারণটা হচ্ছে যে অনেক বেশি বাজারমুখিতা, বাজারের চাপ, সেখানে হয়তো বইয়ের ব্যাপারটা কমে গেছে। তো এইসব কারণেই আমাদের সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, শুধু তাই না, বাংলাদেশে যে সিরিয়াস ফিল্ম মেকাররা যারা আছে তাদের চর্চাও কমে গেছে। তো এখন আমার এখানে আজকে যে কথাগুলো শুনলাম, যে জুয়েরিস একটা কথা বললেন যে সত্যজিতের ছবিতে হয়তো পলিটিক্যাল ব্যাপারটি ওরকম ভাবে নেই যতটা মৃণাল সেনের ভেতরে আছে। এটা একটা আমি মনে করি যে একটা খুব এক ধরনের একটা মিসকনসেপশন আমাদের মধ্যে রয়ে গেছে। অনেকেই কথাটা বলেন যে সত্যজিতের ছবি পলিটিক্যাল না, মৃণাল সেন পলিটিক্যাল। এখন সত্যজিতের কাহিনীর কথা কিন্তু বলা হয়েছে, সত্যজিতের গল্পের কথা বলা হয়েছে। আমরা অনেকেই সত্যজিতের বই পড়ে, যেমন ছোটবেলা আমি কি জানতাম সত্যজিৎ ওয়াজ আ ফিল্ম মেকার, আমি কি দেখেছি, আমি হিরো কাছে দেশে দেখেছিলাম, তখন আমি হয়তো স্কুলেও যাইনি, তো আই এনজয়েড ইট অ্যাজ আ ফিল্ম। কিন্তু এটা যে সত্যজিতের তৈরি সেটা তো আমি তখনো বুঝিনি, সেটা সেই যখন পৃথিবীতে দেখানো হয়েছিল। সো আমিও বড় হয়েছি সত্যজিতের স্টোরি পড়ে, সত্যজিতের ফেলুদা, প্রফেসর শঙ্কু এবং আরো এক ডজন বারো এগুলো পড়েই বড় হয়েছে। তো ওখানে একটা গল্প আছে, জুয়েরিস মৌ হয়তো মনে করতে পারবেন, 12 যারা পড়েছেন, গোলকধাম রহস্য। ওখানে ফেলুদাকে একজন বাড়িতে এক মাস্তান, মানে সেই ফ্যামিলিরই ভদ্র পরিবারের সন্তান, কিন্তু সে বকে যাওয়া ছেলে, তার বাড়িতে যখন তাদের বাড়িতে যে ফেলুদা তদন্ত করছে তখন তার কানে যায়, এবং সে এসে রাতের বেলা ফেলুদাকে এসে তার বাড়িতে এসে, ফেলুদার বাড়িতে এসে তার অকথ্য ভাষায় গালমন্দ করে যায় সেই মাস্তান, তার গ্যাং নিয়ে এসে। কিন্তু ফেলুদা কিন্তু কিছুই বলে না এবং কিছুই একটা শব্দ করে না। এবং তখন তোপসে লেখে যে ফেলুদা বলেন যে তার মনের জোরই সবচেয়ে বেশি, যে প্রচন্ড রাগে ফেটে না পড়ে চুপ করে ব্যাপারটাকে দেখে, সহ্য করতে পারে। প্রচন্ড রাগে যে ফেটে পড়ে তার কিন্তু মনের জোর আসলে নেই, যে শান্তভাবে ওরকম ভাবে একটা সিচুয়েশনকে দেখতে পারে, সেই হচ্ছে তার মনের জোরই বেশি। তো এই যে ব্যাপারটা, এই ফিলোসফি কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে আমরা দেখতে পাই। মৃণাল সেনের ছবিতে যেভাবে সরাসরি পদাতিকের ভেতরে সরাসরি দেখিয়ে দেওয়া হয়েছে একটা বামপন্থী দল, বামপন্থী কর্মী দৌড়ে যাচ্ছে, সে বা কলকাতা একাত্তরে পুলিশের গুলির শব্দ, সেগুলো হয়তো সত্যজিতের ছবিতে নেই, সেগুলো হয়তো নেই। গদারের স্টাইলে বা গ্লোবাল রোশার মতো করে হয়তো সত্যজিৎ রায় তার ফিল্ম বানাননি। কিন্তু আমরা যদি সিনগুলো চিন্তা করি, যে মৌ যে সিনটার কথা বললেন, যে ভিয়েতনাম, যে ল্যান্ডিং অন দ্য মুনকে বলা হচ্ছে ভিয়েতনামের থেকে বেশি গুরুত্বপূর্ণ না, এই কথা যে বলছে, তখন যে সিদ্ধার্থ বললো যে না, because it was not anything unprecedented, but what the war in Vietnam revealed, the plain human courage of the peasants. এই যে কথাটি বললেন, তখন তাকে বললো যে তুমি কি, আর ইউ আ কমিউনিস্ট? তখন সে বলে যে one doesn't have to be a communist in order to admire Vietnam. তখন তাকে বললো যে well, that doesn't answer my question, you may leave now. এখানেই তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। বা আমি যদি বলি জনঅরণ্যে যখন সোমনাথ যখন তার মুখে অন্ধকার নেমে আসে, এবং সেই মেয়েটি, যে মেয়েটিকে who had to take a prostitution because of poverty, তার যে ব্যাপারটি, অথবা শ্যামলেন্দু এবং আরেকজন টপ অফিসিয়ালস যখন তারা নিজেদের আনলফুল এবং এক ধরনের ইমোরাল বেনিফিটের জন্য তারা বোম্ব এক্সপ্লোশনের প্ল্যান করে নিজেদের ফ্যাক্টরিতে, এবং সেই বোমা বিস্ফোরণে আহত হয় একজন এইজিং দারোয়ান সেই ফ্যাক্টরি, এবং তাকে যখন সোমনাথ, আবার শ্যামলেন্দু নিজেই বোমা পাঠানোর পরিকল্পনা করে নিজেই সেই আহত লোকটিকে দেখতে যায়, এবং সেই আহত লোকটি যখন তাকে নমস্কার করে সে আহত অবস্থায়, ওটাই তো একটা বড় পলিটিক্যাল স্টেটমেন্ট। তো পলিটিক্যাল স্টেটমেন্ট সত্যজিৎ রায়
showed the political statements through understatement. He made his political statements, made his political remarks through understatement. তিনি চিৎকার করে বলেন কিন্তু আন্ডারস্টেটেড এলিমেন্টস গুলো ছিল। আমরা কি বলতে পারি যে লাস্টে যে দৃশ্যটি, প্রতিদ্বন্দ্বী লাস্টের দৃশ্য এবং ইন্টারভিউ লাস্টের দৃশ্য, ইন্টারভিউতে আমরা কি দেখি, একই সালে ছবি দুটো মুক্তি পেয়েছে, নিরলস ইন্টারভিউ, সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী। দুটো ছবিতে লাস্টে আছে যে একটা আউটবার্স্ট, একদিকে রঞ্জিত আউটবার্স্ট করছে, একদিকে সিদ্ধার্থ আউটবার্স্ট করছে। এখন রঞ্জিত আউটবার্স্টটা কোথায়? সে হাতে একটা পাথর নিয়ে ছুঁড়ে মারছে হচ্ছে একটা ম্যানিকিনকে, প্রাণহীন ম্যানিকিন, এবং তখন চিৎকার করে আসলে বিপ্লব, একটা মানে একটা কাট করে দেখানো হলো একটা অন্য একটা শট, সেটাকে জুড়ে দেওয়া হলো একটা জাক্সটাপোজিশন। সেখানে সত্যজিৎ রায়ের ছবিতে এরকম কোনো সিন নেই, বিপ্লব জিন্দাবাদ কোনো সিন নেই, কিন্তু সিদ্ধার্থ তিনি তো একাই প্রতিবাদ করেছেন। সে তো একা প্রতিবাদ করে, সে 70 জনের মধ্যে থেকে সে একা প্রতিবাদ করে এবং সে সরাসরি ঢুকে যায় সেই ব্যুরোক্রেটদের, ক্যালাস ব্যুরোক্রেটদের ঘরে, এবং সে চিৎকার করে তার সেই টেবিল চেয়ার উল্টে ফেলে দেয়, এবং সে জানে যে তার চাকরি হবে না এই কাজ করার মধ্যে দিয়ে, বাট হি টুক দ্য রিস্ক। এইটা কি অনেক বড় পলিটিক্যাল স্টেটমেন্ট না? তো এই যে ব্যাপারগুলো আমি বলবো, বা হিরোপ্রাজের দেশে যে যন্তর মন্তর ঘর, সেই যন্তর মন্তর ঘরটা কি? সেটা তো আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। বর্তমান সময় তো আর কোয়েসিভ মেজারে মানুষকে কন্ট্রোল করা হচ্ছে না, এখন মানুষকে কন্ট্রোল করা হয় থ্রু আইডিওলজি, মিডিয়া অর কালচার ইনস্টিটিউশনস অর সোশ্যাল ইনস্টিটিউশনস। এগুলোর ভেতর থেকে একদম ডমিনেন্ট আইডিওলজি যেভাবে চাপিয়ে দেওয়া হয় অন্যদের মাথায়, এবং তারা স্বেচ্ছায় আনন্দের সাথে খুশি মনে ডমিনেন্ট আইডিওলজির কথা বলে যায়। এই যে সূক্ষ্ম একটা কন্ট্রোল, সোশ্যাল কন্ট্রোল হচ্ছে, সেটাই তো যন্তর মন্তর ঘর। তো এই যে ব্যাপারগুলো এভাবেই যে সত্যজিৎ রায় বারবার, বা আমরা যখন দেখছি যে সেই মির্জা রোশন আলী আর মির্জা সাজ্জাদ আলী, তারা যে দাবা খেলছে, একজন লোকের বাড়িতে, যে সেই শতরঞ্জকে খেলে রেখে একজন লোকের বাড়িতে, যে লোকটি মরণাপন্ন, সেটা শোনার পরে তারা দাবা খেলছে। এই যে ইনডলেন্স এবং পলিটিক্যাল ল্যাক অফ পলিটিক্যাল কনসিয়াসনেস, আর দেশ ইংরেজ দখল করে নিচ্ছে, এই যে সূক্ষ্মভাবে সত্যজিৎ রায় অনেক বৃহৎ পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন, সেটা কি অন্য কেউ কজন দিয়েছে? সারা ওয়ার্ল্ডই কজন দিয়েছেন। কাজে আমরা তার ছবিতে ওইরকম চিৎকার চেঁচামেচি নেই, তার ছবিগুলো ওরকম ভাবে ওই খুব একটা যে এক্সপেরিমেন্টেশন নাই, ভাঙচুর নাই। গদার যেটা করেছেন বা বেরতোলুচি যেটা করেছেন, বা মৃণাল সেনের কাজেও যেরকম অনেক বেশি মাত্রায় একটা এক্সপেরিমেন্টেশন ছিল, সেটা সত্যজিতের কাজে নাই। তার কাজে আছে লিরিসিজম, তার কাজে আছে সাটলটি, তার কাজে আছে আন্ডারস্টেটমেন্ট। তাতে করে কিন্তু মনে করার কোনো কারণ নাই যে সত্যজিতের ছবি কম পলিটিক্যাল বা পলিটিক্যাল না, বরং ধারাবাহিকভাবে মহানগর বা কাঞ্চনজঙ্ঘা, অশোকের যে প্রতিবাদ, সেটা কি অনেক বড় প্রতিবাদ না? একজন মানে নিজের চাকরি একটু কষ্টটা স্বীকার করলে, একটু তাল মিলে কথা বলে চাকরি হয়ে যায়, সে বলে দিল, যেহেতু সেই লোকটি বলেছিল যে আমি সেই আন্দোলনে যাইনি, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাইনি, এই যে কথাটা বললো, মুক্তিযোদ্ধাকে অপমান করলো, এই জন্য অশোক যে মাত্র 50 টাকা মাসে উপার্জন করে, সে কিন্তু সেই চাকরি নিল না, মুখের বলে দিল যে আমি চাকরি চাই না, নিজের উপার্জনে করতে চাই, নিজের চেষ্টা চাকরি করতে চাই। এটা কি অনেক বড় পলিটিক্যাল স্টেটমেন্ট না? ইয়াংদেরকে জাগ্রত করার মতো স্টেটমেন্ট কি সেটা না? জুয়েরিজা একটু হাত তুলেছে, আমার মনে এই প্রসঙ্গে হয়তো তার মনে কোনো প্রশ্ন আছে, আমার মনে এখনই প্রশ্নটা নিয়ে নেওয়া উচিত বা কোনো মন্তব্য। হ্যাঁ মৌ। হ্যাঁ আচ্ছা, স্যার নাদির জুনায়েদ স্যার, একটু আমার মনে হয় যে আমার বক্তব্যটা হয়তো ক্লিয়ার হয়নি তখন। মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পলিটিক্যাল স্টেটমেন্টের কথাই আমি বলছিলাম। চলচ্চিত্র এবং হচ্ছে সিদ্ধার্থর যে দৃশ্যর কথা বললাম, সেটা দিয়েই আমি এ কথাটাই বলতে চাচ্ছিলাম যে কথা আপনি এখন বলছেন, যে আমাদের সত্যজিৎ রায়ের চলচ্চিত্রতেও পলিটিক্যাল স্টেটমেন্ট আছে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র শ্রেণী সংঘাত নিয়ে এবং রাজনৈতিক সচেতনতা নিয়ে দৃশ্য আছে, এবং রাজনৈতিক সচেতনতার আলোকেও সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করে গেছেন। কিন্তু ঋত্বিক ঘটকের কিংবা মৃণাল সেনের চলচ্চিত্র আমরা যখন পাঠ করি, তখন যে রাজনৈতিক সচেতনতার আলোকে বা শ্রেণী বৈষম্যের আলোকে যেভাবে এই চলচ্চিত্রগুলো পাঠ করা হয়, ঋত্বিক ঘটকের চলচ্চিত্র বা মৃণাল সেনের চলচ্চিত্র, সেভাবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রটা পাঠ করা হচ্ছে না, কম পাঠ করা হচ্ছে। বরঞ্চ সত্যজিৎ রায়ের চলচ্চিত্র তুলনামূলকভাবে বেশি পাঠ করা হচ্ছে কলাকৌশলগত দিক থেকে, আবহ সঙ্গীতের দিক থেকে, ইমেজের দিক থেকে। অবশ্যই আমাদের সেই দিক থেকেও পাঠ করতেই হবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র। কিন্তু আপনি যে কথাগুলো আপনি এখন বললেন, সেই সাথে অবশ্যই আমি একমত। এই যে এই পয়েন্টগুলোর আলোকেও আমাদের সত্যজিৎ রায়ের চলচ্চিত্রটা পাঠ করতে হবে। আমার বক্তব্যের মূল পয়েন্ট আসলে ওটা ছিল স্যার। নাদির, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসলে নাদিরের তো গবেষণার বিষয়ই হচ্ছে বাংলা চলচ্চিত্রের রাজনৈতিক চলচ্চিত্র, সুতরাং সেই ব্যাপারে যোগ্যতম ব্যক্তি বলার জন্য। নাদির প্লিজ। হ্যাঁ, ওটাও ঠিক না যে সত্যজিতের পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথা বলা হচ্ছে না। আমি জানি না যে বাংলাদেশে যারা বলছেন না কেন বলছেন না, বা তারা
কতটা পলিটিক্যাল ট্রিলজি গুলো, সত্যজিতের যে পলিটিক্যাল ট্রিলজি বা ক্যালকাটা ট্রিলজি, সেটা কতটা মনোযোগ দিয়ে দেখেছেন। কিন্তু সত্যজিতের পলিটিক্যাল কাজ নিয়ে আলোচনা করা হয়, একটা যেটা কারণ হতে পারে সেটা হলো যে 60s-এ সত্যজিৎ রায় হয়তো কিছুদিন বা 60s-এর পুরো ডিকেডটা 60s-এ তিনি হয়তো অতটা সচেতন ভাবে যে কন্টেম্পোরারিটির সাথে তিনি অ্যাড্রেস করেননি, যে কারণে চিদানন্দ দাশগুপ্ত বলেছিলেন এক সময় যে ক্যালকাটা অফ দ্য বার্নিং ফ্রামস ইন ক্যালকাটা, সেটা সত্যজিতের ছবিটা কোথায়, ওই যে ব্যাপারটা। কিন্তু সেটা কিন্তু দেখা যায় যে খুব দ্রুতই যখন নকশালবাদী আন্দোলনটা আরো বেগবান হয়, আরো জোরদার হয় এবং কলকাতা আরো বেশি মাত্রায় বলা যেতে পারে যে অশান্ত অস্থির হয়ে ওঠে, সত্যজিৎ কিন্তু কনসিয়াস আর্টিস্টের মতো দেরি করেননি, কিন্তু খুব দ্রুতই কিন্তু তিনি ওই প্রবলেমগুলোকে, মানে হি কনফ্রন্টেড দ্য কন্টেম্পোরারি হেড অন। কাজে তাকে যে আমরা বলবো যে তিনি একেবারেই দূরে সরে থেকেছেন তা কিন্তু না, বরং 60s-এও তিনি যে ছবিগুলো তৈরি করেছেন, মহানগর, সেই ছবিতেও কিন্তু আমরা দেখি যে একটা ক্লাসের ব্যাপার কিন্তু আছে। বা আমরা দেখি যে গোপী গায়ন বাঘা বাইন, সেটা যুদ্ধ বিরোধী সে বক্তব্য সেখানে চলে, সেইগুলোকে আমরা এক অর্থে পলিটিক্যাল দিকেও নিয়ে যেতে পারি, যে ক্লাসের ব্যাপার বা ওভারঅল ওয়ার পলিটিক্যাল ব্যাপারগুলোকে তিনি হয়তো তিনি অ্যাড্রেস করেছেন অবলিকলি। এবং একটা কথাই যে কিছুক্ষণ আগে শুনছিলাম যে সেন্সোরিয়াল প্রবলেম, সেন্সরশিপ, মামুন বলছিলেন মনে হয় সেন্সরশিপের প্রবলেমটা। এখন বাংলাদেশে কিন্তু আমরা যখন দেখি যে এই পলিটিক্যাল প্রবলেমস গুলোকে অ্যাড্রেস করা হয় না, পরিচালকরা অনেক ক্ষেত্রেই বা অ্যাড্রেস করতে যে প্রবলেমে পড়েন, পরিচালকরা কিন্তু প্রায় বলেন যে সেন্সরশিপের একটা স্ট্রিক্ট সেন্সরশিপ, সে কারণে আমরা পারছি না বা আমাদের কাজে খুব বড় অবস্টেকল। কিন্তু সত্যজিৎ রায় ব্যাপারে কি বলেছিলেন খুব ইন্টারেস্টিং, উনি বলেছিলেন যে সেন্সরশিপ থাকাটা কিন্তু এক অর্থে যে ইট গিভস আস দি অপরচুনিটি টু বি সাটল, টু বি অবলিক, এন্ড দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং এট টাইমস। যখন অবলিকলি সবকিছুতে ডিরেক্টলি বলি তাহলে কিন্তু আর্টের মজাটা থাকে না। আর্ট মানে কিন্তু সব ডিরেক্ট না, আর্ট মানে অনেক কমপ্লেক্সিটি, অনেক ইনডিরেক্ট, অনেক অবলিক, এবং সেটা হচ্ছে দর্শককে একটা চিন্তা করা, মানে ইট শুড চ্যালেঞ্জ, ইট শুড অ্যাপিল টু দেয়ার সেন্সেস এন্ড ইন্টেলেক্ট। যে আমি যদি সব সলিউশন দিয়েই দিলাম, বলেই দিলাম যে এটা হবে এটা হবে এটা হবে, তাহলে তো দর্শকের ছবি দেখার ওরকম প্রয়োজন নেই। তো আর্টের কাজ, সেটা কবিতা হোক, সেটা চিত্রকলা হোক, সেটা সাহিত্য হোক, মূল কাজ হচ্ছে দর্শককে চ্যালেঞ্জ করা, দর্শককে ভাবতে বাধ্য করা। তো সত্যজিতের কাজে কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু দর্শককে ওরকম ভাবে যে এই যে অবলিক ওয়েতে দর্শককে চিন্তা করতে দিয়েছেন, কোনো সলিউশন দিচ্ছেন না। উনি যখন মৃণাল সেন বলেছেন যে আই কনসিডার মাইসেলফ অ্যাজ এন এশিয়ান প্রভোকাটর, আর সত্যজিৎ রায় বলেছেন আই ডোন্ট উইশ টু বি আ প্রোপাগ্যান্ডিস্ট। দুজনের সম্পূর্ণ ভিন্ন মানসিকতা। একজন হতেই চাচ্ছেন এজেন্ট প্রভোকাটর, প্রভোগ করতে চাচ্ছেন, আরেকজন বলছেন যে আমি প্রোপাগ্যান্ডিস্ট হব না। কিন্তু দুজনের কাজে আমরা বলবো দুজনেই কিন্তু ডিল করেছেন সমাজের প্রবলেমগুলো নিয়ে, এবং সমাজের প্রবলেমের সমালোচনা দুজনেই করেছেন, দুজনের ধরনটা আলাদা ছিল। কিন্তু কারো থেকে কেউ কম করেছেন, কেউ বেশি করেছেন, ওই আলোচনাটা কিন্তু আসলে করা সম্ভব না। বা ঋত্বিক বেশি করেছেন, সচিত কম করেছেন, এটাও কিন্তু বলা যাবে না, প্রত্যেকের ধরন আলাদা। আমাদের ব্যাপারটা এভাবে দেখতে হবে। অনেক ধন্যবাদ। তবে সত্যজিতের এগুলো নিয়ে কিন্তু আলোচনা কম বেশি হয়েওছে, কিন্তু আমি আমাদের দেশে হয়েছে, পশ্চিমবঙ্গে তো অনেকেই করেছেন। ইরাবান বসু রায় যে সমস্যার ভূমিকা নিয়ে অমিতাভ চট্টোপাধ্যায় ধরে ধরে আলোচনা করেছেন, কিন্তু অনেকে হয়েছে, কিন্তু আমাদের দেশে ওইভাবে হয়তো বা সেগুলি এসে পৌঁছয়নি, বা আমরা নিজেরাও হয়তো বা সেভাবে অংশগ্রহণ করিনি সেই আলোচনায়। যাই হোক, আমরা আমাদের অন্য আলোচক মামুনের কাছ থেকে কিছু শুনতে চাইবো, তার শেষ বক্তব্য এই সামগ্রিক আলোচনার প্রেক্ষাপটে, এই প্রশ্ন মন্তব্যের প্রেক্ষাপটে মামুনের যদি কিছু বক্তব্য থাকে। বেলায়েত হোসেন মামুন। ধন্যবাদ আলম ভাই, এবং ধন্যবাদ যারা আলোচনা করছেন। আমি মাঝখানে একটা সময় আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমার ল্যাপটপও মানে বন্ধ হয়ে গেছে একটা পর্যায়ে এসে। তো যাই হোক, আমি পরে মুঠোফোনে পুরো আলোচনাটা বাকি মানে যেটুকু আমি কানেকশনের মধ্যে ছিলাম না ল্যাপটপে, এটা শুনতে পাচ্ছিলাম। যাই হোক, মানে আলোচনা তো মানে সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা, আমি আমার আলোচনার সময় বলেছিলাম যে এত বহুমাত্রিক ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে গেলে একটি অনুষ্ঠান এবং কয়েকটা ঘন্টা খুব একটা যথেষ্ট বিষয় নয়। আজকের আলোচনার বিষয় ছিল মানে যেটুকু মানে আমি জানি যে তারুণ্যের চোখে সত্যজিৎ, এবং তারুণ্যের চোখে সত্যজিৎ হলে মানে আমার কাছে মনে হয় যে আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে সত্যজিৎকে নিয়ে এখন এক ধরনের উন্নাসিকতা আছে, এটি কিছুটা নাদির জুনায়েদ সেনেকা ভাইও জানেন, যে অনেকে বলবার চেষ্টা করেন যে মানে আমাদের আসলে আর সত্যজিৎ, ঋত্বিক, মৃণালকে দরকার নেই, আমাদের ইনফ্যাক্ট আমাদের দরকার নেই তারকোভস্কি বা ব্রেসো বা এই ধরনের যারা ওয়ার্ল্ড মানে পৃথিবীর যারা মাস্টার ফিল্ম মেকার, তাদের আসলে আমাদের খুব একটা দরকার নেই। আমাদের এখন মানে কি নিয়ে, আমি জানি না কেন দরকার নেই তারা বলে,
তারা বলবার চেষ্টা করেন যে মানে অনেক হয়েছে এদেরকে নিয়ে আলোচনা, এবং আমরা মানে সামনে আগাই। আমার বক্তব্য হচ্ছে যে আমরা সামনে কোথায় আগাবো। মানে আজ আমি যেটি আমার বক্তব্যের সময় বলছিলাম যে আজ পর্যন্ত বাংলাদেশে একটি সর্বাঙ্গ সুন্দর, সব দিক থেকে পারফেক্ট একটা ছবি হয়নি। মানে মানে এটি দুঃখজনক। তো মানে আমাদের এগিয়ে যাওয়ার জন্য তো আমাদের একটা নিজস্ব মাইলস্টোন লাগবে। আমাদের আমার কেন যেন মনে হয় যে আমাদের পরিচর্যার জায়গায় বিরাট ঘাটতি আছে, বিশেষ করে তরুণদের। এবং আমার এক্সপিরিয়েন্স আছে, আপনি জানেন আলম ভাই, যে আমরা যে একটি উৎসব, নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব করতে গিয়ে আমি বাংলাদেশে প্রায় 450 ফিল্ম মেকার, ইয়াং, যাদের বয়স 40-এর মধ্যে, তাদের কাজ দেখার সুযোগ হয়েছে, তাদের সাথে ইনফ্যাক্ট কথা বলা বা মিটিং করা, এটা সেটা নানা ধরনের তৎপরতার সুযোগ হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের গ্রহণ করবার মানসিকতা নেই। মানে আমি সবার কথা বলছি না, আমি মানে অল্প কয়েকজনের কথা বলতে পারি, বা তাদের বাইরে প্রত্যেকেই ভাবেন যে তারা যে কাজটি করছেন সেটি, বা তারা যে কাজটি নির্মাণ করেছেন সেটি মানে মানে একটা মাইলস্টোন আর কি, বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশ্বের ক্ষেত্রে তো অবশ্যই। তো আসলে কিন্তু মানে বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে সেই ছবিটা যদি আমরা মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার চেষ্টা করি, প্রথম যেটি সমস্যা আমাদের ছবির, সেটা হচ্ছে কারিগরি কোনো পারফেকশন নাই। আমাদের একমাত্র তারেক মাসুদের ছবি ছাড়া আর কোনো চলচ্চিত্রকে আমরা কারিগরি দিক থেকে পারফেক্ট বলতে পারি না। মানে আমাদের সীমাবদ্ধতা এত প্রবল যে মানে আমরা নিখুঁত নই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নিখুঁত হবে না, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নানা ধরনের সমস্যা থাকে। তাহলে চলচ্চিত্রের ভাষার দিক থেকে তো মানে সেটি আমরা ভাবতে পারি খুবই নিরীক্ষাপ্রবণ এবং মানে অন্য ধরনের চিন্তাশীল, যেটি মানে সেনেকা ভাই যেটি বলেন যে চিন্তাশীল দৃশ্য থাকতে হবে, চিন্তাশীল দৃশ্য নির্মাণ থাকতে হবে, সেটিও কিন্তু খুব একটা দেখা যায় না। তো আমার বক্তব্য হচ্ছে যে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা মানে আমাদের এই যে মাস্টার ফিল্ম মেকার, যারা অ্যাটলিস্ট আমরা 3 জন মাস্টার ফিল্ম মেকার বাংলা ভাষায় আছেন, সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, আমরা এদের কাজকে আমরা যদি দেখি, অনেকে দেখি পূজা অর্চনার মতো করে, মানে আমরা গড় হয়ে প্রণাম করে ফেলি, সেটি সত্যজিৎ, ঋত্বিক অথবা মৃণাল। ঋত্বিককে নিয়ে ঋত্বিক তন্ত্র আমরা তৈরি করি, মৃণালকে নিয়ে আমরা স্লোগান দিই, কারণ মৃণাল যেহেতু নিজেকে বলতেন প্রাইভেট মার্কসিস্ট, আর ঋত্বিক তো কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। হ্যাঁ, মানে এই 3 জনের মধ্যে ঋত্বিক সরাসরি মেম্বার হয়েছিলেন এবং তিনি বহিষ্কৃত হয়েছিলেন। মৃণাল কোনোদিন মেম্বার হননি, কিন্তু নিজেকে বলতেন প্রাইভেট মার্কসিস্ট। আর সত্যজিৎ এই পার্টি রাজনীতির একদম দূরে ছিলেন। সো এই 3 জনের যে মানে ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাদের এখানে, আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছেন যারা এদেরকে বিচার করার ক্ষেত্রে মানে যে চিন্তাশীলতা সেটি প্রয়োগ করেন না। সত্যজিতের ছবি নিয়ে আমার নিজের কিছু আলোচনা আছে, যেগুলো আমি বড় বড় পরিসরে লিখেওছি, কয়েকটা আলোচনা, বিশেষ করে অশনি সংকেত এবং আকালের সন্ধানে নিয়ে আমার বিশাল একটি লেখা আছে, যেটি মানে অনলাইনে আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে মানে সত্যজিতের ছবি নিয়ে মানে আলাদা করে চিন্তা করার ব্যাপার আছে। সত্যজিৎ অসাধারণ, কিন্তু সত্যজিতের অসাধারণত্ব কোথায় সেটি যদি আমরা না খুঁজি, আমরা সেটি না জানি, সেটিকে নানাভাবে ভেঙে যদি আমরা সেটি দেখবার চেষ্টা না করি, তাহলে আমরা তো নিজেদেরকে তৈরি করতে পারবো না। আমার কাছে কেন যেন মনে হয় যে সত্যজিতের এই পারফেকশনের একটা তো চরিত্রগত দিক থেকে, সেটি উপেন্দ্র কিশোর, সুকুমার এবং যে ফ্যামিলি ট্রেডিশন, যেটি নাদির জুনায়েদ সেনেকা ভাই বলছিলেন যে এটি পারিবারিক আবহ লাগে আসলে, আবার এটি সামাজিক পরিসরও লাগে। মানে 8-9 বছর বয়সে সত্যজিতের মামা সত্যজিৎকে জাপান থেকে এনে ক্যামেরা গিফট করছেন সেই সময়ে। মানে আমরা তখন যদি বলি 1930 বা 32 সালে সত্যজিৎকে মানে একটা ক্যামেরা গিফট করছেন জাপান থেকে এনে সত্যজিতের মামা। হ্যাঁ, তো সত্যজিৎ সেই বয়স থেকে ফটোগ্রাফি করছেন। তো আমরা বাংলাদেশে কয়টা ফ্যামিলি ঠিক এফোর্ড করতে পারি একটি আমাদের 8-9 বছরের একটি সন্তানকে আমরা একটা ভালো ক্যামেরা গিফট করব? সব ফ্যামিলি সেটা এফোর্ড করতে পারে না। সো আমাদের যেটি প্রয়োজন ছিল যে আমাদের এই চলচ্চিত্রের যে উৎকর্ষ, সেই উৎকর্ষের জন্য আমাদের একটি সামাজিক আবহ তৈরি করার দরকার ছিল। এটি রাজনৈতিকভাবে আমাদের একটা অঙ্গীকার থাকার দরকার ছিল যে আমাদের সমাজটাকে আমরা কিভাবে গড়ে তুলবো, সেটার জন্য আমাদের সাংস্কৃতিক মানে যে ভাবনা, সাংস্কৃতিক নীতি নির্ধারণ, রাজনৈতিক পরিসর থেকে এই নীতি নির্ধারণটি হওয়ার দরকার ছিল। এবং সেটি কিন্তু আমাদের আসলে গত 50 বছরে হয়নি, কখনোই হয়নি।
এবং এখন যেটি হয়েছে যে সেটিকে কিভাবে আরো ধ্বংস করা যায়। তো আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন তরুণ চলচ্চিত্রকারকে বা একজন তরুণ চলচ্চিত্র কর্মীকে আমি এটুকু বলতে পারি যে নিজের কাজটিকে সংশয়ের দৃষ্টিতে দেখুন, এবং যারা আমাদের পূর্বজ, যারা মাস্টার, বিশ্বের কাছ থেকে তারা মাস্টার চলচ্চিত্রকার হিসেবে সম্মানিত, তাদের কাজকে শুধু গড় হয়ে প্রণাম করা বা তাচ্ছিল্য, দুইটার কোনোটাই করার দরকার নেই। আপনি তাদের কাজটিকে দেখুন নিখুঁত মানে দৃষ্টিতে, যে তারা কতটা পারফেকশনে পৌঁছেছেন, সেটি কারিগরি দিক থেকে, সেটি অভিনয়ের দিক থেকে, সেটি যে দৃশ্যের ভেতর দিয়ে যে ভাবনা তুলে আনছেন সে তার দিক থেকে সার্বিকভাবে একটি চলচ্চিত্র হয়ে ওঠা, এবং একটি চলচ্চিত্র যে গল্পটি বলে সেই গল্পটির বাইরেও তার একটি দর্শন, একটি চিন্তা সামগ্রিকভাবে সমাজকে বা আসলে মানুষের জীবনকে প্রভাবিত করে। তো সেই জায়গাটায় পৌঁছতে হলে চলচ্চিত্রের ক্ষেত্রে অ্যাটলিস্ট মানে একটি সামগ্রিক মানে বিকাশ না হলে সেটি হয় না। সেটি ব্যক্তি পর্যায়ে যেমন হয় না, সেটি সামাজিক পরিসরেও হয় না। আমরা 40 এবং 50-এর দশকে যদি দেখি, মানে ভারতের উপমহাদেশের যে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক যে বিকাশ, সেই বিকাশের ফল কিন্তু আসলে এই মাস্টার ফিল্ম মেকাররা। এরপরে ইনফ্যাক্ট পশ্চিম বাংলা এই ধরনের মাস্টার ফিল্ম মেকার আর দিতে পারেনি, ভারত দিতে পারেনি। সো আমার বক্তব্য হচ্ছে যে আমরা সেই জায়গাতে আমরা যদি আমাদের একটা বৃহত্তর পরিসর থেকে চিন্তা করি সত্যজিৎকে, তাহলে ওই বৃহত্তর পরিসরে সত্যজিৎ হয়ে ওঠাটা আরো গভীর অন্তর্দৃষ্টি নিয়ে, গভীর বিশ্লেষণ দিয়ে দেখার প্রয়োজন আছে। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। না আসলে না, খুব ভালো লাগলো অংশগ্রহণের মাধ্যমে। আমি এবারে আলমগীরকে অনুরোধ করব তার শেষ উপসংহার মন্তব্য দেওয়ার জন্য। এবং আমি লক্ষ্য করছি আলমগীর হাতে একটা গিটার নিয়ে এসে বসেছে। এটা কি শুধুই দেখানোর জন্য নাকি এটা কোনো ব্যবহারও আমরা দেখতে পাবো? যদি কোনো ব্যবহার দেখার সুযোগ থাকে তাহলে এখন সেটা করা যেতে পারে। আলমগীর, মাইক্রোফোন। থ্যাঙ্কস। বেলাল ভাই যেটা বলছিলেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি এখনো, পরিবেশটা তৈরি হয়নি সামাজিক, এবং আরেকটা প্রশ্ন যিনি করছিলেন যে আমরা তাদেরকে কি বাতিল ধরে নিচ্ছি, আর দরকার নেই, যথেষ্ট চর্চা হয়ে গেছে গদার, বার্কোভস্কি, সত্যজিৎ, মৃণাল ঋত্বিক, কিন্তু আসলে তা নয়। এরা আসলে মাদার ট্রির মতো, এদের থেকে শেখবার তো অনেক কিছুই আছে, সবারই থাকে। স্বয়ং রবীন্দ্রনাথ আফসোস করছিলেন যে একটা মাঝি যে পাল বেয়ে যাওয়ার সময় একটা যে গান করে, সেরকম একটা গান লিখতে পারলে অনেক সুখী হতাম। পরে তিনি আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আমার গানে। তো একই ধারায় যদি আমরা ইয়েতে যাই, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা তারি মাঝে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা তারি মাঝে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যজিতের মতো মাস্টার কিন্তু দেখেন বাউল ধারাকেই নিয়ে এসছেন, মাটির কাছে ফিরে এসছেন। কাজে সত্যজিৎ যখন শিখতে পেরেছেন, তার কাছ থেকে শিখতে পারা কারো আপনি থাকা করা উচিত নয় আমার মনে হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব মৌয়ের বক্তব্য দিয়ে। গানটা একটু লম্বা হতে পারতো। এত গানের অনুষ্ঠান নয় না, তবু যেহেতু নাদিয়া জুনায়েদ অনুরোধ করছেন, আমার মনে হতেই পারে আজকে আমরা তাকে আমরা শ্রদ্ধাই জানাচ্ছি, আমাদের ভালোবাসা জানাচ্ছি। হোক না। আজকে বড় আজকে বড় সুখে
আজকে মোদের বড়ই খুশির দিন, ঘরের বাঁধন ছিঁড়ে মোরা হয়েছি রঙিন। ও থ্যাংক ইউ। আজকে মোদের বড়ই খুশির দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ঠিক আছে, আমার মনে হয় হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে। আবার মোরা ভব ঘুরে, ওকে এটাই আমার মনে হয় যে বেশি বুদ্ধি না করা উচিত। হ্যাঁ ঠিক আছে, থাকলো। আচ্ছা, আমরা ছোট্ট একটা এমনি একটা প্রশ্ন এসছে আমার মনে, কেউ যদি হেল্প করতে পারেন আমাদের আব্দুর রাজ্জাককে। তিনি লিখছেন যে 2 একজন ফরাসি ব্যক্তির সাথে প্রাথমিক পরিচয়ের সময় তারা আমার দেশ ও ভাষা সম্পর্কে জানার প্রেক্ষিতে সত্যজিতের জলসাগর ছবিটি সম্পর্কে বলেছেন। ছবিটি লো সালন দে মিউজিক নামে ডাবিং হয়ে ফরাসি দেশে প্রদর্শিত হয়েছে। সত্যজিৎ ও তার চলচ্চিত্র আমাদের পরিচয়বাহী। ছবিটি দেখতে চাই, কিভাবে সম্ভব? ইউটিউবে খুঁজে পাইনি। এর উত্তর কি কারো জানা আছে এখানে? তাহলে কি আপনারা যদি এটা ডাউনলোড করা যাবে বা এটা ডিভিডি আকারেও কিনতে পাওয়া যায়। যদি কলকাতায় কেউ যায় ওরা পরিচিত, হি ক্যান পারচেজ ইট। ডিভিডি তো এখানেও পাওয়া যায়, হ্যাঁ বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আছে, অনেকের কাছে। ঢাকায় ডিভিডি পাওয়া যায়, পাইরেটেড কপি ঢাকায় পাওয়া যায়, পাইরেটেড ডিভিডি আছে ঢাকায়। অনেকের ব্যক্তিগত সংগ্রহ তো আছে, কিন্তু আমার মনে হয় ইউটিউব থেকে বা অনলাইনে পাওয়ার ব্যাপারে বোধহয় আগ্রহ প্রকাশ করছে। না ইউটিউবে, হ্যাঁ তাহলে ওটা ওই যে টরেন্টে ডাউনলোড লিংক যদি থাকে, হ্যাঁ টরেন্টে না খুবই সহজেই ডাউনলোড করতে করা যাবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা শেষ মন্তব্য নেব মৌয়ের কাছ থেকে। আসলে আলমগীর ভাই গান দিয়েই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। আলমগীর এত সুন্দর গানের পর আর একটা প্রস্তুতি নিয়ে এসে করতে পারলে ভালোই হতো। বলার নেই। আচ্ছা আর না, এখানে সব বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি, এমন ভাবে কিছু বলার নেই। তবে একটা পয়েন্ট যেটা নাদির জুনায়েদ স্যার বলছিলেন বারবার, যে আমাদের শক্তিটা নেই কেন, তরুণ প্রজন্ম হচ্ছে এখন ভাবছে না। এই ভাববাটা, যেমন আমি কেন সত্যজিৎ রায়কে নিয়ে ভাবছিলাম, বা আমাকে তো সবার প্রথমে বাবা ফেলুদা বইটা কিনে এনে দিয়েছিলেন, তাই না? এবং আমি তো পরিবার থেকে আসলে সত্যজিৎকে জানতে হবে, সুকুমার রায় পড়তে হবে, ঋত্বিক ঘটক দেখতে হবে। এটা তো আসলে পারিবারিক একটা আবহের মধ্যে আমাদের ছিল যে আমাদের জানতে হবে। এখন এটাও প্রশ্ন যে এখন পারিবারিক আবহে ছেলেমেয়েরা এই জিনিসটা পাচ্ছে কিনা। এবং আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি পারিবারিক আবহে না পায়, কারো যদি সাংস্কৃতিক পরিমণ্ডল না থাকে পরিবারে, তাতে আমাদের যেটা হয়েছিল, আমি উদয়ন স্কুলে পড়েছি, এবং উদয়ন স্কুলে আমাদের কিন্তু শোনা যাচ্ছে? আমি উদয়ন স্কুলে পড়েছি, এবং উদয়ন স্কুলে আমাদের কিন্তু এই যে গুপি গান, বাঘা বাইন, তারপর হচ্ছে হীরক রাজার দেশে, এগুলো কিন্তু আমাদের দেখানো হতো। হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভালো তথ্য। স্কুলগুলোতে আবার ছবি দেখানোর চর্চাটা শুরু হওয়া উচিত, এবং বেছে বেছে এই ধরনের ভালো ভালো ছবিগুলো আর কি। মৌয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা বরং মৌয়ের জন্য আর অপেক্ষা করবো কিনা জানি না। আমি নাদির জুনায়েদকে বলি আজকে সামগ্রিক আলোচনাটাকে নিয়ে একটা সারমর্মর মাধ্যমে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করে দেওয়ার জন্য আর কি, একটা ক্লোজিং রিমার্ক, ওভারঅল ক্লোজিং রিমার্ক ফ্রম নাদির জুনায়েদ। আলোচনা থেকে আমাদের অনেক কিছুই আমাদের চলে আসলো, কিন্তু যে ব্যাপারটি মামুনের কথা থেকেও আমরা দেখলাম, এবং আরো যারা কথা বললেন সবার মধ্যে থেকেই যেটা আসলো, যে দুটো বিষয় আমি বলবো, যে সত্যজিৎ অনেক বড় একজন শিল্পী, অনেক বড় একজন চলচ্চিত্রকার, কিন্তু তিনি কি করে এই অবস্থা গেলেন, কি করে অর্জন করলেন, মামুন যেটা বলেছিলেন সেটা বোঝার চেষ্টা করাটা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে একজন শিল্পী হতে হলে, চলচ্চিত্রকার হতে হলে আসলে কোন চর্চাগুলোকে মধ্য দিয়ে একজনকে খুব গুরুত্ব দেওয়া উচিত, কোন চর্চাগুলো, অর্থাৎ একটা খুব এক ধরনের একটা ওই সংস্কৃতি মনস্কতা, এবং খুব যেটাকে আমরা বলবো যে এক ধরনের খুব কালটিভেটেড অ্যাস্থেটিক টেস্ট, ওই নান্দনিকতা বোধটা, ওটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা যদি কারো থাকে, আমি বলবো না যে সবাই সত্যজিৎ রায় হবেন, কিন্তু আরেকজন চলচ্চিত্রকার হবেন, তিনি তার মতো করে আলোকিত।
তো এরকম কিন্তু প্রত্যেকের মধ্যেই একজন শিল্পী, সেটা কিউবার পরিচালক বা রাশিয়ার পরিচালক বা শ্রীলঙ্কার পরিচালক বা ফিলিপিন্সের পরিচালক, আমি বলবো না যেদের মধ্যে কে সেরা, বা একজন ইউরোপিয়ান বা একজন অস্ট্রেলিয়ান কে সেরা আমরা বলবো না, কিন্তু প্রত্যেকেই একটা বলতে পারি যে প্রত্যেকের ভেতরেই নান্দনিক বোধটা আছে, একটি অত্যন্ত সূক্ষ্ম বোধ, সুরুচি, সম্পন্নতা এবং সংস্কৃতি মনস্কতা। আমাদের পরিচালকদের যারা চলচ্চিত্র করতে চাচ্ছেন তাদের মনে রাখতে হবে যে তারা একটা শিল্প মাধ্যম নিয়ে কাজ করছেন। যারা বলতে চান যে যারা শুধু কমার্শিয়াল ছবি বানাবেন তাদের কথা আলাদা, তারা বেছে নিয়েছেন কমার্শিয়াল সার্কিট, কমার্শিয়াল একটা দিকে তারা যাবেন, সেটা তাদের কথা আমরা বলছি, তারা বেছে নিয়েছেন। কিন্তু যারা বলছেন যে তারা অল্টারনেটিভ ছবি বানাবেন, প্রথা বিরোধী চলচ্চিত্র বানাবেন, যারা মেইন স্ট্রিমের বাইরে কাজ করবেন, তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তাদের মূল কাজটা হচ্ছে তারা চলচ্চিত্রকে ওই শিল্প মাধ্যম সেভাবে দেখে একটা অল্টারনেটিভ প্রথা বিরোধিতার জায়গা থেকে এসে চলচ্চিত্র তৈরি করার জন্য মনোযোগ দিয়েছেন বা মনোনিবেশ করেছেন। সেক্ষেত্রে তাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ যে দিকটি, এই সংস্কৃতি মনস্কতা, সেটা বাদ দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এটি একটা দিক আমরা আমাদের ইয়াংদের বা যারা আজকে তরুণ চলচ্চিত্রকার তাদের বোঝা উচিত সত্যজিৎ রায় কি করে সত্যজিৎ রায় হয়ে ওঠেন, তার সাফল্যের পেছনে কারণগুলো কি, তার এই মানসিকতার কোন চর্চার মধ্যে দিয়ে মানসিকতা তিনি অর্জন করলেন, সেটা প্রথম কথা যা তাকে অনুপ্রাণিত করবে সেই চর্চার ভেতরে যাওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই আজকে একজন বলেছেন যে আমাদের ফিল্মকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, এই প্ল্যাটফর্ম থেকে যেন একটা কিছু বলা হয়। আমরা মনে হয় যে আমরাও আলোচনা করে যতটুকু আসলাম যে একটা বিষয়কে আমরা কিন্তু পাচ্ছি না, সেটা হচ্ছে একটা খুব শক্তিশালী সাংস্কৃতিক পরিমণ্ডল, একটি সাংস্কৃতিক আবহ, যেটা আগে ছিল হয়তো, যেটা উনি আমাদের সেই যিনি দর্শক তিনিও বলেছেন যে আগের জায়গায় ফিরে যাওয়া, সেই আগের জায়গায় ফিরে যাওয়ার যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা, সেই পরিমণ্ডলটা ফিরে আনার চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। এবং সেক্ষেত্রে শুধু ব্যক্তি এককভাবে করলে সেটা হবে না। আজকে আমরা এখানে 5 জন বসেছি বা 10 জন বসেছি, আমরা 10 জন অনেক বললেও কিন্তু সেটা হবে না। কিন্তু এগিয়ে আসতে হবে হচ্ছে রাষ্ট্রকে উদ্যোগটা নিতে হবে। মামুন সে কথাটা বলছেন যে রাষ্ট্রকে সেই চর্চাটা উদ্যোগটা নিয়েছে কিনা, সেই আন্তরিকতা। আমরা জানি যে ফিদেল ক্যাস্ট্রো যখন সেই বিপ্লব সফল হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে তিনি কিন্তু আলফ্রেডো গেভারা, চে গেভারার বড় ভাই, তাকে প্রধান করে কিউবান ফিল্ম ইনস্টিটিউটের কাজ শুরু করে দিয়েছিলেন। এবং সেখানে মূল উদ্দেশ্য ছিল যে মানুষের বোধটাকে জাগ্রত করা, ফিল্মকে একটা ওয়েপন, একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে নেওয়া, যে মানুষের মধ্যে এডুকেশন, সেটা শুধুমাত্র বিনোদন না, এডুকেশন দেওয়া, তার মধ্যে বোধ তৈরি করা। সেই যে একটা সুচিন্তিত, বা আমরা ইন্দিরা গান্ধীকেও দেখেছি, ইন্দিরা গান্ধী 60-এর দশকের শেষ দিকে তিনি যখন সে ফান্ডটা দিলেন, সে এবং যা থেকে নিউ ইন্ডিয়ান সিনেমা তৈরি হয় মৃণাল সেনের ভুবন সোমের মধ্য দিয়ে, সেটা কিন্তু সরকারি ফান্ড। এবং সেখানে কিন্তু বলাও ছিল যে যে ছবি তৈরি করতে হবে সেই ছবিগুলো কিন্তু হতে হবে সম্পূর্ণভাবে একটা সামাজিক বোধ সম্পন্ন, সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র। যখন আমরা দেখেছি যে গোবিন্দ নিহালানি বা শ্যাম বেনেগাল, মৃণাল সেন, তারা সবাই বানাচ্ছে, প্রত্যেকের ছবিতে ওই সোশ্যাল ক্রিটিসিজম আছে। আবার একই সাথে কিন্তু তা বক্স অফিস হিটও হচ্ছে, শ্যাম বেনেগালের ছবি বা গোবিন্দ নিহালানির ছবি। ওই রকম একটা খুব সুচিন্তিত একটা চেষ্টা, শুধুমাত্র আমরা অনুদান দিয়ে দিচ্ছি, অনুদানের টাকা দিয়ে দিচ্ছি বছর বছর, সেটা না। পাশাপাশি আমাদের বলতে হবে পরিচালকদেরকে যে আমরা ঠিক কি চাই। আমরা চাই এমন ছবি যা আমাদের ভেতরে একটা কালচারাল ডেভেলপমেন্ট, অ্যাস্থেটিক টেস্ট, পাশাপাশি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, পলিটিক্যাল অ্যাওয়ারনেস তৈরি করবে, মানুষকে যা বোঝাবে, মানুষের মধ্যে বোধ তৈরি করবে। এবং মানুষকে ওভাবে, আমি বলবো যে মানুষকে ওরকম ভাবে একটা চিন্তাহীন করে রাখা, সেটা সমাজের জন্য কোনো কাজের কথা না। তো মানুষের মধ্যে সেই বোধ জাগ্রত করা। কাজে আজকে সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক, তাদের কাছ থেকে আমরা যেটা পাই যে তাদের ভেতরে এই যে সামাজিক সচেতনতা, তারা প্রত্যেকে সমাজ সচেতন শিল্পী, পাশাপাশি তারা খুব বড় একজন ওই কালচারাল দিকেও তারা কাজ করেছেন, দুদিকে, বা রাজনীতি। এরকম একটা বোধের জায়গা থেকে যদি আমরা চিন্তা করতে না পারি সামগ্রিকভাবে, রাষ্ট্র যদি চিন্তা করতে না পারে, গণমাধ্যম যদি উদ্যোগ না দেয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু আমরা এককভাবে কয়েকজন আলোচনা করে কিন্তু সেটা আনতে পারবো। তো আমার মনে হয় যে আজকে এই আলোচনা থেকে আমরা সবাই মোটামুটি এই বক্তব্যটা আমরা দিয়েছি যে আমাদের উচিত সেই সাংস্কৃতিক আবহটা, যেটা সিরিয়াস একটা চিন্তা, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গায়, ক্রিটিক্যাল কনসিয়াসনেস, একটা চিন্তার গভীরতা তৈরি করবে, সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এবং তখনই কিন্তু আমরা দেখবো যে আজকে বই পড়ছে না ছেলে মেয়েরা, সেই বই পড়ার অভ্যাসে ফিরে আসবে, তারা বুঝবে, একটা ডিস্টিংগুইশ করতে পারবে যে কোনটা গভীরতা সম্পন্ন আর কোন বিষয়ের ক্ষেত্রে গভীরতা নেই। এই বোধটা তার মধ্যে তৈরি হয়ে যাবে এবং এই বোধে তাকে হেল্প করবে। তো আমার মনে হয় যে এই উদ্যোগগুলোই নেওয়ার জন্য সামনের দিকে আমাদের আরো সিরিয়াসলি, আরো মনোযোগ দিয়ে চেষ্টা করা উচিত, আমি এই মনে করি। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করার একটি ছোট্ট ঘোষণা দিয়ে রাখতে চাই যে আগামীকাল তো সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীর দিন। ঘটনাচক্রে আগামীকাল আমাদেরও একটি
নিয়মিত অনুষ্ঠানের দিন প্রতি রবিবার আমরা দৃশ্য শিল্প বিষয়ে একটা অনুষ্ঠান করে থাকি, কেবলই দৃশ্যের জন্ম হয়। আগামীকালও হবে সেই একই সময় 9:30টায়, এবং সেই অনুষ্ঠানটিও আমরা পরিকল্পনা করেছি সত্যজিৎ রায়কে নিয়েই, তবে তার চলচ্চিত্র নয়, তার দৃশ্য শিল্প বিষয়ক কাজ, অর্থাৎ তার ছবি আঁকা, তার প্রচ্ছদ করা, তার পুস্তক অলংকরণ, তার বিজ্ঞাপন নির্মাণ, তার বিভিন্ন নকশা, এইসব মিলিয়ে যে তার আরো বহুবিধ গুণপনা ছিল, সেগুলো নিয়ে একটি উপস্থাপনা আমাদের সামনে হাজির করবেন কলকাতা থেকে দেবাশিস মুখোপাধ্যায়। আপনারা তার নাম শুনে থাকবেন, তাকে বলা হয়ে থাকে সত্যজিৎ রায়ের একদম চলন্ত অভিধান। সত্যজিৎ রায় নিজে তাকে বলতেন আমার এনসাইক্লোপিডিয়া, তুমি তো আমার নিজের এনসাইক্লোপিডিয়া। সে দেবাশিস মুখোপাধ্যায় রাজি হয়েছেন এমন একটি বিষয় নিয়ে একটু উপস্থাপনা করতে, তার নাম দিয়েছেন তিনি বহুমুখী সত্যজিৎ। তো আমরা আশা করবো আগামীকালও আপনারা যুক্ত হবেন এবং একসঙ্গে আমরা সত্যজিতের প্রতি দৃশ্যশিল্পী সত্যজিতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসাটুকু প্রকাশ করব। আর মাত্র আধ ঘন্টা পরেই তার জন্মদিন, তো আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে চলুন সবাই মিলে সমবেতভাবেই বলি শুভ জন্মদিন সত্যজিৎ রায়। শুভ জন্মদিন সত্যজিৎ রায়। শুভ জন্মদিন সত্যজিৎ। এবং এর মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানে ইতি টানছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আগামীকাল আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।